কুমার ত্রিদীপ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া যেন কিভাবে কথাটা আরম্ভ করিবেন তাহাই ভাবিয়া লইলেন। তারপর বলিলেন, আমাদের বংশে যেসব সাবেককালের হীরা জহরত আছে সে সম্বন্ধে বোধহয় আপনি কিছু জানেন না। ব্যোমকেশ বলিল, কিছু কিছু জানি। আপনাদের বংশে এমন একটি হীরা আছে যার তুল্য হীরা বাংলাদেশে আর দ্বিতীয় নেই। তার নাম সীমন্ত হীরা। ত্রিদীপ সাগ্রহে বলিলেন, আপনি জানেন? তাহলে একথাও জানেন বোধ হয় যে গত মাসে কলকাতায় যে বড় রত্ন প্রদর্শনী হয়েছিল তাতে ওই হীরা দেখানো হয়েছিল। ব্যোমকেশ ঘাড় নাড়িয়া বলিল, জানি, কিন্তু দুর্ভাগ্যবশত সে হীরা চোখে দেখার সুযোগ হয়নি, এই তো। কিছুক্ষণ নীরব থাকিয়া কুমার কহিলেন, সে সুযোগ আর কখন হবে কিনাও জানি না। হীরাটা চুরি গেছে। ব্যোমকেশ প্রতিধ্বনি করিয়া কহিল, চুরি গেছে? শান্ত কণ্ঠে কুমার বলিলেন, হ্যাঁ, সেই সম্পর্কেই আপনাকে আমি আনিয়াছি। ঘটনা শুরু থেকে বলি, শুনুন। নমস্কার, গল্পের আসরিত মধুপন্থী চ্যানেলের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি পাঠ করব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ সিরিজ থেকে একটি গল্প, সীমন্ত হীরা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলির মধ্যে অন্যতম হল ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ নিজেকে একজন সত্যান্বেষী বলে পরিচয় দিতে পছন্দ করেন। 1933 সালে সত্যান্বেষী উপন্যাসে ব্যোমকেশের প্রথম আত্মপ্রকাশ। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে বিভিন্ন ঐতিহাসিক উপন্যাস, যেমন কালের মন্দিরা, তুঙ্গভদ্রার তীরে, গৌর মল্লার, তুমি সন্ধ্যার মেঘ ইত্যাদি। আজকের গল্পের প্রধান চরিত্রগুলি হল বক্তা অর্থাৎ ব্যোমকেশের সহকারী অজিত, ব্যোমকেশ, শ্রী দিগীন্দ্রনারায়ণ রায় ও শ্রী ত্রিদিবেন্দ্র নারায়ণ রায়। শুরু হচ্ছে আজকের গল্প, সীমন্ত হীরা। কিছুদিন যাবৎ ব্যোমকেশের হাতে কোনো কাজকর্ম ছিল না। এদেশের লোকের কেমন বদ অভ্যেস, ছোটখাটো চুরি চামারি হইলে বেবাক হজম করিয়া যায়, পুলিশে পর্যন্ত খবর দেয় না। হয়তো তাহারা ভাবে সুখের চেয়ে স্বস্তি ভালো। নেহাত যখন গুরুতর কিছু ঘটিয়া যায় তখন সংবাদটা পুলিশ পর্যন্ত পৌঁছায় বটে, কিন্তু গাঁটের কড়ি খরচ করিয়া বেসরকারি গোয়েন্দা নিযুক্ত করিবার মতো উদ্যোগ বা আগ্রহ কাহারও মধ্যে দেখা যায় না। কিছুদিন হাহুতাশ ও পুলিশকে গালিগালাজ করিয়া অবশেষে তাহারা ক্ষান্ত হয়। খুন জখম ইত্যাদিও যে আমাদের দেশে হয় না এমন নহে, কিন্তু তাহার মধ্যে বুদ্ধি বা চতুরতার লক্ষণ লেশমাত্র দেখা যায় না। রাগের মাথায় খুন করিয়া হত্যাকারী তৎক্ষণাৎ ধরা পড়িয়া যায় এবং সরকারের পুলিশ তাহাকে হাজতজাত করিয়া অচিরাত ফাঁসি কাঠে ঝুলাইয়া দেয়। সুতরাং সত্যান্বেষী ব্যোমকেশের পক্ষে সত্য অন্বেষণের সুযোগ যে বিরল হইয়া পড়িবে ইহা বিচিত্র নহে। ব্যোমকেশের অবশ্য সেদিকে লক্ষ্যই ছিল না। সে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় উত্তর পশ্চিম কোণ হইতে শেষ পৃষ্ঠার দক্ষিণ পূর্ব কোণ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খরূপে পড়িয়া বাকি সময়টুকু নিজের লাইব্রেরি ঘরে দ্বার বন্ধ করিয়া কাটাইয়া দিতেছিল। আমার কিন্তু এই একটানা অবকাশ অসহ্য হইয়া উঠিয়াছিল। যদিচ অপরাধীর অনুসন্ধান করা আমার কাজ নহে, গল্প লিখিয়া বাঙালি পাঠকদের চিত্ত বিনোদন রূপে অবৈতনিক কার্যকেই জীবনের ব্রত করিয়াছি। তবুও চোর ধরার যে একটা অপূর্ব মাদকতা আছে তাহা অস্বীকার করিবার উপায় নাই। নেশার বস্তুর মতো এই উত্তেজনার উপাদান যথাসময় উপস্থিত না হইলে মন একেবারে বিকল হইয়া যায় এবং জীবনটাই লবণহীন ব্যঞ্জনের মতো বিস্বাদ থাকে। তাই সেদিন সকালবেলা চা পান করিতে করিতে ব্যোমকেশকে বলিলাম, কি হে, বাংলাদেশের চোর ছাঁচরগুলো কি সব সাধু সন্ন্যাসী হয়ে গেল নাকি? ব্যোমকেশ হাসিয়া বলিল, না, তার প্রমাণ তো খবরের কাগজে রোজ পাচ্ছ। তা তো পাচ্ছি, কিন্তু আমাদের কাছে আসছে কই? আসবে, চারে যখন মাছ আসিবার তখনই আসে, তাকে জোর করে ধরে আনা যায় না। তুমি কিছু অধীর হয়ে পড়ছো দেখছি। ধৈর্যং রহু। আসল কথা, আমাদের দেশে প্রতিভাবান বদমাইশ প্যারাডক্স হয়ে যাচ্ছে। কি করব, দোষ আমার নয়।
দোষ তোমাদের দীনাহীনা পিছুটি নয় না বঙ্গভাষার। প্রতিভাবান বদমায়েশ খুব অল্পই আছে। পুলিশ কোর্টের রিপোর্টে যাদের নাম দেখতে পাও তারা চুনোপুটি, যারা গভীর জলের মাছ তারা কদাচিৎ চারে এসে ঘাই মারেন। আমি তাঁদেরই খেলিয়ে তুলতে চাই। জানো তো যে পুকুরে 2-4টে বড় বড় রুই কাতলা আছে, সেই পুকুরে ছিপ ফেলেই শিকারীর আনন্দ। আমি বলিলাম, তোমার উপমাগুলো থেকে বেজায় আষ্টে গন্ধ বেরোচ্ছে। মনস্তত্ত্ববিদ যদি কেউ এখানে থাকতেন, তিনি নির্ভয় বলে দিতেন যে তুমি সত্যান্বেষণ ছেড়ে শীঘ্রই মাছের ব্যবসা আরম্ভ করবে। তাহলে মনস্তত্ত্ববিদ মহাশয় নিদারুণ ভুল করতেন। যে লোক মাছের সম্বন্ধে গবেষণা করে সে জলচর জীবের কখনো নাম শোনেনি। এই হচ্ছে আজকালকার নতুন বিধি। তোমরা আধুনিক গল্প লেখকদের দল এই কথাটাই আজকাল প্রমাণ করছো। আমি ক্ষুব্ধ হইয়া বলিলাম, ভাই, আমরা ঘরের খেয়ে বনের মোষ তাড়াই, প্রতিদানের আশা না করে শুধু আনন্দ যোগাই। তবু কি তোমাদের মন ওঠে না? এর বেশি যদি চাও তাহলে নগদ কিছু ছাড়তে হবে। দরজার কড়া নাড়িয়া চিঠি হ্যাঁ বলিয়া ডাক পিয়ন প্রবেশ করিল। আমাদের জীবনে ডাক পিয়নের সমাগম এতই অপ্রচুর যে মুহূর্ত মধ্যে সাহিত্যিক জীবনের দুঃখ দীনতা ভুলিয়া গেলাম। গলা বাড়াইয়া দেখিলাম একখানা ইনশিওর করা খাম ব্যোমকেশের নামে আসিয়াছে। খাম ছিড়িয়া ব্যোমকেশ যখন চিঠি বাহির করিল তখন কৌতূহল আরো বাড়িয়া গেল। ব্রোঞ্জ ব্লু কালিতে ছাপা মনোগ্রামযুক্ত পুরু কাগজে লেখা চিঠি এবং সেই সঙ্গে পিন দিয়ে আঁটা একটি 100 টাকার নোট। চিঠিখানা ছোট। ব্যোমকেশ পড়িয়া সহাস্যমুখে আমার হাতে দিয়া বলিল, এই নাও, গুরুতর ব্যাপার। উত্তরবঙ্গের বনিয়াদি জমিদার গৃহে রোমাঞ্চকর রহস্যের আবির্ভাব। সেই রহস্য উদ্ঘাটিত করবার জন্য জোর তাগাদা এসেছে। পত্রপাঠ যাওয়া চাই, এমনকি 100 টাকা অগ্রিম রাহা খরচ পর্যন্ত এসে হাজির। চিঠির শিরোনামায় কোনো এক বিখ্যাত জমিদারি স্টেটের নাম। জমিদার স্বয়ং চিঠি লেখেন নাই, তাহার সেক্রেটারি ইংরাজিতে টাইপ করিয়া যাহা লিখিয়েছেন তাহার মর্ম এই: প্রিয় মহাশয়, কুমার শ্রী ত্রিদেবেন্দ্র নারায়ণ রায় মহাশয় কর্তৃক আদিষ্ট হইয়া আমি আপনাকে জানাইতেছি যে তিনি আপনার নাম শুনিয়াছেন। একটি বিশেষ জরুরি কার্যে তিনি আপনার সাহায্য ও পরামর্শ লইতে ইচ্ছা করেন। অতএব আপনি অবিলম্বে এখানে আসিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলে বাধিত হইব। পথ খরচের জন্য 100 টাকার নোট এই সঙ্গে পাঠাইলাম। আপনি কোন ট্রেনে আসিতেছেন তার যোগে জানাইলে স্টেশনে গাড়ি উপস্থিত থাকিবে। ইতি। পত্র হইতে কোনো তথ্য সংগ্রহ করা গেল না। পত্র ফিরাইয়া দিয়া বলিলাম, তাই তো হে, ব্যাপার সত্যই গুরুতর ঠেকছে। জরুরি কার্যটি কি চিঠির কাগজ বা ছাপার হরফ থেকে কিছু অনুমান করতে পারলে? তোমার তো আবার ওসব বিদ্যে আছে। কিছুই না, তবে আমাদের দেশে জমিদার বাবুদের যতদূর জানি খুব সম্ভব কুমার ত্রিদেবেন্দ্র নারায়ণ বাহাদুর রাত্রে স্বপ্ন দেখেছেন যে তার পোষা হাতিটি পাশের জমিদার চুরি করে নিয়ে গেছে। তাই শঙ্কিত হয়ে তিনি গোয়েন্দা তলব করেছেন। না না, অতটা নয়। দেখছো না একেবারে গোড়াতেই এতগুলো টাকা খরচ করে ফেলেছেন। ভেতরে নিশ্চয়ই কোনো বড় রকম গোলমাল আছে। ওইটাই তোমাদের ভুল। বড় লোক রুগী হলে মনে করো ব্যাধিও বড় রকম হবে। দেখা যায় কিন্তু ঠিক তার উল্টো। বড় লোকের ফুসকুড়ি হলে ডাক্তার আসে, কিন্তু গরিবের একেবারে নাভিশ্বাস না উঠলে ডাক্তার বৈদ্যর কথা মনেই পড়ে না। যা হোক, কি ঠিক করলে, যাবে নাকি? হাতে যখন কোনো কাজ নেই তখন চলো 2 দিনের জন্য ঘুরেই আসা যাক। আর কিছু না হোক, নতুন দেশ তো দেখা যাবে। তুমিও বোধহয় ও অঞ্চলে কখনো যাওনি। যদিও যাইবার ইচ্ছা 16 আনা ছিল, তবু ক্ষীণভাবে আপত্তি করিলাম। আমার যাওয়াটা কি ঠিক হবে? তোমাকে ডেকেছে তো। দোষ কি? একজনের বদলে 2 জন গেলে কুমার বাহাদুর বরঞ্চ খুশি হবেন। ধনক্ষয় যখন অন্যের হচ্ছে তখন যাওয়াটা তো একটা কর্তব্য বিশেষ। শাস্ত্রে লিখেছে সর্বদা পরের পয়সায় তীর্থ দর্শন করবে। কোন শাস্ত্রে এমন জ্ঞানগর্ভ নীতি উপদেশ আছে যদিও স্মরণ করিতে পারিলাম না, তবু সহজেই রাজি হইয়া গেলাম। সেই দিন সন্ধ্যার গাড়িতে যাত্রা করিলাম।
পথে উল্লেখযোগ্য কিছু ঘটিল না, শুধু একটি অত্যন্ত মিশুক ভদ্রলোকের সহিত আলাপ হইল। সেকেন্ড ক্লাস কামরায় আমরা 3 জন ছাড়া আর কেউ ছিল না। একথা সে কথার পর ভদ্রলোকটি জিজ্ঞাসা করিলেন, মশাইদের কদ্দূর যাওয়া হচ্ছে? প্রত্যুত্তরে ব্যোমকেশ মধুর হাসিয়া জিজ্ঞাসা করিল, মশাইদের কদ্দূর যাওয়া হবে? পাল্টা প্রশ্নে কিছুক্ষণ বিমূঢ় হইয়া থাকিয়া ভদ্রলোকটি আমতা আমতা করিয়া বলিলেন, আমি এই পরের স্টেশনেই নামব। ব্যোমকেশ পূর্ববৎ মধুর স্বরে বলিল, আমরাও তার পরের স্টেশনেই নামব। অহেতুক মিথ্যা বলিবার প্রয়োজন ছিল না, কিন্তু ব্যোমকেশের কোনো মতলব আছে বুঝিয়া আমি কিছু আর বললাম না। গাড়ি থামিতেই ভদ্রলোক নামিয়া গেলেন। রাত্রি হইয়াছিল। প্ল্যাটফর্মের ভিড়ে তিনি নিমেষ মধ্যে কোথায় মিলাইয়া গেলেন তাহাকে আর দেখিতে পাইলাম না। 2-3 স্টেশন পরে জানালার কাচ নামাইয়া বাহিরে গলা বাড়াইয়াছি, হঠাৎ দেখিলাম পাশের একটা ইন্টার ক্লাসের কামরার জানালায় মাথা বাহির করিয়া ভদ্রলোকটি আমাদের গাড়ির দিকেই ঠিক তাকাইয়া আছেন। চোখাচোখি হইবা মাত্র তিনি বিদ্যুৎ বেগে মাথা টানিয়া লইলেন। আমি উত্তেজিতভাবে ব্যোমকেশের দিকে ফিরিয়া বলিলাম, ওহে। ব্যোমকেশ বলিল, জানি, ভদ্রলোক পাশের গাড়িতেই উঠেছেন। ব্যাপার যতটা তুচ্ছ মনে করেছিলুম দেখছি তা নয়, ভালোই। তারপর প্রায় প্রতি স্টেশনে জানলা দিয়া গলা বাড়াইয়া দেখিয়াছি, কিন্তু সে ভদ্রলোকের চুলের টিকি পর্যন্ত দেখিতে পারিলাম না। পরদিন ভোর হইতে না হইতে গন্তব্যস্থানে পৌঁছিলাম। স্টেশনটি ছোট, সেখান হইতে প্রায় 6-7 মাইল মোটরে যাইতে হইবে। একখানি দামি মোটর লইয়া জমিদারের একজন কর্মচারী উপস্থিত ছিলেন। তিনি আমাদের সাদরে অভ্যর্থনা করিলেন। আমরা মোটরে বসিলাম। অতঃপর নির্জন পথ দিয়া মোটর নিঃশব্দে ছুটিয়া চলিল। কর্মচারীটি প্রবীণ এবং বিচক্ষণ। ব্যোমকেশ কৌশলে তাহাকে 2-1টি প্রশ্ন করিতেই তিনি বলিলেন, আমি কিছুই জানি না মশাই, শুধু আপনাদের স্টেশন থেকে নিয়ে যাওয়ার হুকুম পেয়েছিলাম, তাই নিয়ে যাচ্ছি। আমরা মুখ তাকাতাকি করিলাম, আর কোনো কথা হইল না। পরে জমিদার ভবনে পৌঁছিয়া দেখিলাম সে এক এলাহি কাণ্ড। মাঠের মাঝখানে যেন ইন্দ্রপুরী বসে আছে। প্রকাণ্ড সাবেক 5 মহল ইমারত, তাকে ঘিরিয়া প্রায় 30-40 বিঘা জমির ওপর বাগান, হট হাউস, পুষ্করিণী, টেনিস কোর্ট, কাছারি বাড়ি, অতিথিশালা, পোস্ট অফিস, আরও কত কি। চারিদিকে লস্কর, পেয়াদা, গোমস্তা সরকার, খাতক প্রজার ভিড় লাগিয়াই গিয়াছে। আমাদের মোটর বাড়ির সম্মুখে থামিতেই জমিদারের প্রাইভেট সেক্রেটারি স্বয়ং আসিয়া আমাদের সমাদর করিয়া ভিতরে লইয়া গেলেন। একটা আস্ত মহল আমাদের জন্য নির্দিষ্ট হইয়াছিল। সেক্রেটারি বলিলেন, আপনারা মুখ হাত ধুয়ে জলযোগ করে নিন, ততক্ষণে কুমার বাহাদুরও আপনাদের সঙ্গে দেখা করবার জন্য তৈরি হয়ে যাবেন। স্নানাদি সারিয়া বাহির হইতেই প্রচুর প্রাতরাশ আসিয়া উপস্থিত হইল। তাহার যথারীতি ধ্বংস সাধন করিয়া তৃপ্ত মনে ধূমপান করিতেছি, এমন সময় সেক্রেটারি আসিয়া বলিলেন, কুমার বাহাদুর লাইব্রেরি ঘরে আপনাদের জন্য অপেক্ষা করছেন, যদি আপনাদের অবসর হয়ে থাকে আমার সঙ্গে আসুন। আমরা উঠিয়া তাহার অনুসরণ করিলাম। রাত সকাশে যাইতেছি এমন একটি ভাব লইয়া লাইব্রেরি ঘরে প্রবেশ করিলাম। কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ নাম হইতে আরম্ভ করিয়া সর্ববিষয় বিরাট আড়ম্বর দেখিয়া মনের মধ্যে কুমার বাহাদুর সম্বন্ধে একটা গুরুগম্ভীর ধারণা জন্মিয়াছিল, কিন্তু তাহার সম্মুখে উপস্থিত হইয়া সে ভ্রম ঘুচাইয়া গেল। দেখিলাম আমাদের মতো সাধারণ পাঞ্জাবি পরিয়া একটি সহাস্যমুখ যুবা পুরুষ, গৌরবর্ণ সুশ্রী চেহারা, ব্যবহারে তিলমাত্র আড়ম্বর নাই। আমরা যাইতেই চেয়ার হইতে উঠিয়া আগেই হাত তুলিয়া নমস্কার করিলেন। পলকের জন্য একটু দ্বিধা করিয়া ব্যোমকেশকে বলিলেন, আপনি ব্যোমকেশ বাবু, আসুন আসুন। ব্যোমকেশ আমাকে পরিচিত করিয়া দিয়া বলিল, ইনি আমার সহকারী বন্ধু এবং ভবিষ্যৎ জীবনী লেখক, তাই ওকে সহজে কাছছাড়া করিনে। কুমার ত্রিদি ভাষা কহিলেন, আশা করি আপনার জীবনী লেখার প্রয়োজন এখনো অনেক দূরে। অজিতবাবু এসেছেন, আমি ভারী খুশি হয়েছি, কারণ প্রধানত ওর লেখার ভিতর দিয়েই আপনার নামের সঙ্গে আমাদের পরিচয়। উৎফুল্ল হইয়া উঠিলাম।
অন্যের মুখে নিজের লেখার অযাচিত উল্লেখ যে কত মধুর, তাহা যিনি ছাপার অক্ষরের কারবার করেন তিনিই জানেন। বুঝিলাম, ধনী জমিদার হইলেও লোকটি অতিশয় সুশিক্ষিত ও বুদ্ধিমান। লাইব্রেরি ঘরের চারিদিকে চক্ষু ফিরাইয়া দেখিলাম, দেয়াল সংলগ্ন আলমারিগুলি দেশি বিলিতি নানা প্রকার পুস্তকে ঠাসা। টেবিলের ওপরেও অনেকগুলি বই ইতস্তত ছড়ানো রহিয়াছে। লাইব্রেরি ঘরটি যে কেবলমাত্র জমিদার গৃহের শোভাবর্ধনের জন্য নহে, রীতিমতো ব্যবহারের জন্য, তাহাতে সন্দেহ রইল না। আরও কিছুক্ষণ শিষ্টতা বিনিময়ের পর কুমার বাহাদুর বলিলেন, এবার কাজের কথা আরম্ভ করা যাক। সেক্রেটারিকে হুকুম দিলেন, তুমি এখন যেতে পারো, লক্ষ্য রেখো এ ঘরে যেন কেউ না ঢোকে। সেক্রেটারি সন্তর্পণে দরজা বন্ধ করিয়া প্রস্থান করিলে কুমার ত্রিদীপ চেয়ারে ঝুঁকিয়া বসিয়া বলিলেন, আপনাদের যে কাজের জন্য এত কষ্ট দিয়ে রেখে আনিয়াছি, সে কাজ যেমন গুরুতর তেমনি গোপনীয়। তাই সকল কথা প্রকাশ করে বলবার আগে আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে যে এ কথা ঘুণাক্ষরেও তৃতীয় ব্যক্তির কর্ণগোচর হবে না। এত সাবধানতার কারণ, এই ব্যাপারের সঙ্গে আমাদের বংশের মর্যাদা জড়িয়ে আছে। ব্যোমকেশ বলিল, প্রতিশ্রুতি দেবার কোনো দরকার আছে মনে করি নে। একজন মক্কেলের গুপ্ত কথা অন্য লোককে বলা আমার ব্যবসার রীতি নয়। কিন্তু আপনি যখন প্রতিশ্রুতি চান, তখন দিতে কোনো বাধা নেই। কিভাবে প্রতিশ্রুতি দিতে হবে বলুন। কুমার হাসিয়া বলিলেন, তামা তুলসীর দরকার নেই, আপনার মুখের কথাই যথেষ্ট। আমি একটু দ্বিধায় পড়িলাম, বলিলাম, গল্প ছলেও কি কোনো কথা প্রকাশ করা চলিবে না? কুমার দৃঢ় কণ্ঠে বলিলেন, না, এ সম্বন্ধে কোনো আলোচনাই করা চলবে না। হয়তো একটা ভালো গল্পের মশলা হাতছাড়া হইয়া গেল, এই ভাবিয়া মনে মনে দীর্ঘশ্বাস মোচন করিলাম। ব্যোমকেশ বলিল, আপনি নির্ভয় বলুন, আমরা কোনো কথা প্রকাশ করব না। কুমার ত্রিদীপ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া যেন কিভাবে কথাটা আরম্ভ করিবেন তাহাই ভাবিয়া লইলেন। তারপর বলিলেন, আমাদের বংশে যেসব সাবেককালের হীরা জহরত আছে, সে সম্বন্ধে বোধহয় আপনি কিছু জানেন না। ব্যোমকেশ বলিল, কিছু কিছু জানি। আপনাদের বংশে এমন একটি হীরা আছে, যার তুল্য হীরা বাংলাদেশে আর দ্বিতীয় নেই। তার নাম সীমন্ত হীরা। ত্রিদীপ সাগ্রহে বলিলেন, আপনি জানেন? তাহলে একথাও জানেন বোধ হয় যে গত মাসে কলকাতায় যে বড় রত্ন প্রদর্শনী হয়েছিল, তাতে ওই হীরা দেখানো হয়েছিল। ব্যোমকেশ ঘাড় নাড়িয়া বলিল, জানি, কিন্তু দুর্ভাগ্যবশত সে হীরা চোখে দেখার সুযোগ হয়নি, এই তো। কিছুক্ষণ নীরব থাকিয়া কুমার কহিলেন, সে সুযোগ আর কখন হবে কিনাও জানি না, হীরাটা চুরি গেছে। ব্যোমকেশ প্রতিধ্বনি করিয়া কহিল, চুরি গেছে? শান্ত কণ্ঠে কুমার বলিলেন, হ্যাঁ, সেই সম্পর্কেই আপনাকে আনিয়েছি। ঘটনাটা শুরু থেকে বলি, শুনুন। আপনি নিশ্চয়ই জানেন, আমাদের এই জমিদার বংশ অতি প্রাচীনকাল থেকে চলে আসছে। 12 ভূঁইয়াদের আগে পাঠান বাদশাদের আমলে আমাদের আদি পূর্বপুরুষ এই জমিদারি অর্জন করেন। সাদা কথায় তিনি একজন দুর্দান্ত ডাকাতের সর্দার ছিলেন। সে নিজের বাহুবলে সম্পত্তি লাভ করে পরে বাদশার কাছ থেকে সনন্দ আদায় করেন। সে বাদশাহী সনন্দ এখনও আমাদের কাছে বর্তমান আছে। এখন আমাদের অনেক অধপতন হয়েছে। চিরস্থায়ী বন্দোবস্তের আগে আমাদের রাজা উপাধি ছিল। ওই সীমান্ত হীরা আমাদের আদি পূর্বপুরুষের সময় থেকে পুরুষানুক্রমে এই বংশে চলে আসছে। একটা প্রবাদ আছে যে এই হীরা যতদিন আমাদের কাছে থাকবে, ততদিন বংশের কোনো অনিষ্ট হবে না। কিন্তু হীরা কোনো রকমে হস্তান্তরিত হলেই এক পুরুষের মধ্যে বংশ লোপ হয়ে যাবে। একটু থামিয়া কুমার বাহাদুর আবার বলিতে লাগিলেন, জমিদারের জ্যেষ্ঠ পুত্র জমিদারির উত্তরাধিকারী হয়, এই হচ্ছে আমাদের বংশের চিরাচরিত লোকাচার। কনিষ্ঠরা কেবল বাবুয়ান বা ভরণ পোষণ পান। এই সূত্রে 2 বছর আগে আমার বাবার মৃত্যুর পর আমি জমিদারি পেয়েছি। আমি বাপের একমাত্র সন্তান। উপস্থিত আমার এক কাকা আছেন, তিনি বাবুয়ান স্বরূপ 3000 টাকা মাসিক খোরপোশ জমিদারি থেকে পেয়ে থাকেন। হ্যাঁ, তারপর? বলছি। এ তো গেল গল্পের ভূমিকা। এবার হীরা চুরির ঘটনাটা বলি। রত্ন প্রদর্শনীতে আমার হীরা এক্সিবিট করার নিমন্ত্রণ যখন এলো,
তখন আমি নিজে স্পেশাল ট্রেনে করে সেই হীরা নিয়ে কলকাতায় গেলাম। কলকাতায় পৌঁছে হীরাখানা প্রদর্শনীর কর্তৃপক্ষের কাছে জমা করে দেবার পর তবেই নিশ্চিন্ত হলাম। আপনারা জানেন, প্রদর্শনীতে বরোদা, হায়দ্রাবাদ, পাতিয়ালা প্রভৃতি রাজবংশের খানদানি জহরত প্রদর্শিত হয়েছিল। প্রদর্শনের কর্তা ছিলেন স্বয়ং গভর্নমেন্ট, সুতরাং সেখান থেকে হীরা চুরি যাবার কোনো ভয়ই ছিল না। তাছাড়া যে গ্লাস কেসে আমার হীরা রাখা হয়েছিল তার চাবি কেবল আমারই কাছে ছিল। 7 দিন ধরে এক্সিবিশন চলল। 8 দিনের দিন আমার হীরা নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে জানতে পারলাম যে আমার হীরাটি চুরি গেছে। তার বদলে যা ফিরিয়ে এনেছি তা 200 টাকা দামের মেকি পেস্ট। কুমার চুপ করিলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, চুরি ধরা পড়বার পর প্রদর্শনীর কর্তৃপক্ষকে কিংবা পুলিশকে খবর দেননি কেন? কুমার বলিলেন, খবর দিয়ে কোনো লাভ হতো না, কারণ কে চুরি করেছে চুরি ধরা পড়ার সঙ্গে সঙ্গে তা জানতে পেরেছিলাম। ও। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে ক্ষণকাল কুমারের মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, তারপর বলে যান। কুমার বলিতে লাগিলেন, এ কথা কাউকে বলবার নয়। পাছে জানাজানি হয়ে পারিবারিক কলঙ্ক বার হয়ে পড়ে, খবরের কাগজে এই নিয়ে লেখালেখি শুরু হয়ে যায়, এই ভয় বাড়ির লোককে পর্যন্ত এ কথা জানাতে পারিনি। জানি শুধু আমি আর আমার বৃদ্ধ দেওয়ান মহাশয়। কথাটা আরও খোলসা করে বলা দরকার। পূর্বে বলেছি, আমার এক কাকা আছেন, তিনি কলকাতায় থাকেন। স্টেট থেকে মাসিক 3000 টাকা খরচা পান। তার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনি বিখ্যাত শিল্পী এবং বৈজ্ঞানিক স্যার দ্বিগেন্দ্রনারায়ণ রায়। তার মতো আশ্চর্য মানুষ কমই দেখা যায়। বিলেতে জন্মালে তিনি বোধহয় অদ্বিতীয় মনীষী বলে পরিচিত হতে পারতেন। যেমন তার অসাধারণ বুদ্ধিমত্তা, তেমনই অগাধ পাণ্ডিত্য। গত মহাযুদ্ধের সময় তিনি প্লাস্টার অফ প্যারিস সম্বন্ধে কী একটা তথ্য আবিষ্কার করে ইংরেজ গভর্নমেন্টকে উপহার দিয়েছিলেন। তার ফলে স্যার উপাধি পান। শিল্পের দিকেও তার কি অসামান্য প্রতিভা, তার পরিচয় সম্ভবত আপনাদের অল্প বিস্তর জানা আছে। গত মহাযুদ্ধের সময় তিনি প্লাস্টার অফ প্যারিস সম্বন্ধে কী একটা তথ্য আবিষ্কার করে ইংরেজ গভর্নমেন্টকে উপহার দিয়েছিলেন। তার ফলে স্যার উপাধি পান। শিল্পের দিকেও তার কি অসামান্য প্রতিভা, তার পরিচয় সম্ভবত আপনাদের অল্প বিস্তর জানা আছে। প্যারিসের শিল্প প্রদর্শনীতে মহাদেবের প্রস্তর মূর্তি এক্সিবিট করে তিনি যে সম্মান ও প্রশংসা লাভ করেন তা কারুর অবিদিত নেই। মোটের ওপর এমন বহুমুখী প্রতিভার সচরাচর চোখে পড়ে না। এই বলিয়া কুমার বাহাদুর একটু হাসিলেন। আমরা নাড়িয়া চাড়িয়া বসিলাম। কুমার বলিতে লাগিলেন, কাকা আমাকে কম স্নেহ করেন না, কিন্তু একটি বিষয়ে তার সঙ্গে আমার মতভেদ হয়েছিল। ওই হীরাটা তিনি আমার কাছে চেয়েছিলেন। হীরাটার ওপর তার অহেতুক আসক্তি ছিল। তার দামের জন্য নয়, শুধু হীরাটাকে নিজের কাছে রাখবার জন্য তিনি প্রায় পাগল হয়ে উঠেছিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, হীরার দাম কত হবে? কুমার ঈষৎ হাসিয়া বলিলেন, খুব সম্ভব 3 পয়সার। টাকা দিয়ে সে জিনিস কিনবার মতো লোক ভারতবর্ষে খুব কমই আছে। তাছাড়া আমরা কখনো তার দাম যাচাই করে দেখিনি। গৃহদেবতার মতোই সেই হীরাটি অমূল্য ছিল আমাদের কাছে। এই দেখুন সেই চিঠি। চাবি দিয়া সেক্রেটারিয়ার টেবিলের দেরাজ খুলিয়া কুমার বাহাদুর একখানা চিঠি বাহির করিয়া দিলেন। ছোট ছোট সুছাদ অক্ষরে লেখা বাংলা একটি চিঠি। তাহাতে লেখা আছে, কল্যাণিয়া খোকা, দুঃখিত হও না। তোমরা দিতে চাওনি, তাই আমি নিজের হাতেই নিলাম। বংশলোপ হবে বলে যে কুসংস্কার আছে তাতে বিশ্বাস করো না। ওটা আমার পূর্বপুরুষদের একটা ফন্দি মাত্র, যাতে জিনিসটা হস্তান্তরিত করতে কেউ সাহস না করে। আশীর্বাদ নিও। ইতি তোমার কাকা শ্রী দ্বিগেন্দ্র নারায়ণ রায়। ব্যোমকেশ নিঃশব্দে চিঠি ফেরত দিল। কুমার বলিতে লাগিলেন, চিঠি পড়েই ছুটলাম তোষাখানায়। লোহার সিন্দুক খুলে হীরার বাক্স বার করে দেখলাম হীরা ঠিকই আছে। দেয়ান মশাইকে ডাকলাম, তিনি জহরতের একজন ভালো জহুরি।
দেখেই বললেন এটা জাল হীরা, কিন্তু চেহারায় কোথাও এতটুকু তফাৎ নেই, একেবারে অবিকল আসল হীরার চোরা। কুমার দেরাজ খুলিয়া একটি ভেলভেটের বাক্স বাহির করিলেন। ডালা খুলিতেই সুপারির মতো গোলাকার একটা পাথর আলোক সম্পাতে ঝকমক করিয়া উঠিল। কুমার বাহাদুর 2 আঙুলে সেটা তুলিয়া ব্যোমকেশের হাতে দিয়া বলিলেন, জোহরি ছাড়া কারো সাধ্য নেই যে বোঝে এটা ঝুটো, আসলে 200 টাকার বেশি এর দাম নয়। অনেকক্ষণ ধরিয়া আমরা সেই মূল্যহীন কাজ খণ্ডটাকে ঘুরাইয়া ফিরিয়া দেখিলাম। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া ব্যোমকেশ সেটা ফিরিয়া দিল, বলিল, তাহলে আমার কাজ হচ্ছে সেই আসল হীরাটাকে উদ্ধার করা। স্থির দৃষ্টিতে তাহার দিকা চাহিয়া কুমার বলিলেন, হ্যাঁ, কেমন করে হীরা চুরি গেল সে নিয়ে মাথা ঘামাবার কোনো দরকার নেই। আমি শুধু আমার হীরাটা ফেরত চাই। যেমন করে হোক, যে উপায় হোক, আমার সীমান্ত হীরা আমাকে ফিরিয়ে এনে দিতে হবে। খরচের জন্য ভাবনা করবেন না, যত টাকা লাগে, যদি 20,000 টাকা দরকার হয় তাও দিতে আমি পশ্চাৎপদ হব না, জানবেন। শুধু একটি শর্ত, কোনো রকমে এ কথা যেন খবরের কাগজে না ওঠে। ব্যোমকেশ তাচ্ছিল্যভাবে জিজ্ঞাসা করিল, আচ্ছা, কবে নাগাদ হীরাটা পেলে আপনি খুশি হবেন? উত্তেজনায় কুমার বাহাদুরের মুখ উদ্দীপ্ত হইয়া উঠিল। তিনি বলিলেন, কবে নাগাদ? তবে কি আপনি হীরাটা উদ্ধার করতে পারবেন বলে মনে হয়? এ অতি তুচ্ছ ব্যাপার। আমি এর চেয়ে ঢের বেশি জটিল রহস্য প্রত্যাশা করেছিলুম। যা হোক, আজ শনিবার, আগামী শনিবারের মধ্যে আপনার হীরা ফেরত পাবেন। বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। কলিকাতায় ফিরিয়া প্রথম দিনটা গোলমালে কাটিয়া গেল। রাত্রে দুজনে কথা হইল। আমি জিজ্ঞাসা করিলাম, প্ল্যান অফ ক্যাম্পেন কিছু ঠিক করলে? ব্যোমকেশ বলিল, না, আগে বাড়িটা দেখে কিছু সংবাদ সংগ্রহ করা যাক, তারপর প্ল্যান স্থির করা যাবে। আচ্ছা, হিরেটা কি বাড়িতেই আছে বলে মনে হয়? নিশ্চয়ই। যে জিনিসের মোহে খুড়ো মহাশয় শেষ বয়সে ভাইপোর সম্পত্তি চুরি করেছেন, সে জিনিস তিনি একদণ্ডের জন্য কাছছাড়া করবেন না। আমাদের শুধু জানা দরকার কোথায় তিনি সেটা রেখেছেন। আমার বিশ্বাস, তোমার বিশ্বাস? যাক, সেটা অনুমান মাত্র। দিগীন্দ্রনারায়ণ খুড়া মহাশয়ের সঙ্গে মুখোমুখি দেখা না হওয়া পর্যন্ত কিছুই ঠিক করে বলা যায় না। আমি ক্ষণকাল নীরব থাকিয়া বলিলাম, আচ্ছা ব্যোমকেশ, এই কাজের নৈতিক দিকটা ভেবে দেখেছ? কোন কাজের? যে উপায় অবলম্বন করে তুমি হিরেটা উদ্ধার করতে যাচ্ছ। ভেবে দেখেছি। ডাহা নিছক চুরি, ধরা পড়লে জেলে যেতে হবে। কিন্তু চুরি মাত্রই নৈতিক অপরাধ নয়, চোরের ওপর বাটপাড়ি করা মহাপুণ্য কার্য। তা যেন বুঝলাম, কিন্তু দেশের আইন তো সে কথা শুনবে না। সে ভাবনা আমার নয়। আইনের যারা রক্ষক তারা পারেন আমাকে শাস্তি দিন। পরদিন দুপুরবেলা ব্যোমকেশ একাকী বাহির হইয়া গেল। যখন ফিরিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। হাত মুখ ধুইয়া জলযোগ করিতে বসিলে জিজ্ঞাসা করিলাম, কাজ কত দূর হলো ব্যোমকেশ? ব্যোমকেশ অন্যমনস্কভাবে কচুরিতে কামড় দিয়া বলিল, বিশেষ সুবিধা হলো না। বুড়ো একটি হরতেল হুগু, আর তার একটি নেপালি চাকরও আছে, যে বেটার চোখ দুটো ঠিক শিকারি বেড়ালের মতো। যা হোক, একটা সুরাহা হয়েছে। বুড়ো একজন সেক্রেটারি খুঁজছে, 2টো দরখাস্ত করে দিয়ে এসেছি। চায়ে চুমুক দিয়া বাটি নামাইয়া রাখিয়া ব্যোমকেশ বলিল, কুমার বাহাদুর যা বলেছিলেন তা নেহাত মিথ্যে নয়। খুড়ো মহাশয় অতি পাকা লোক। বাড়িটা নানা রকম বহুমূল্যে জিনিসের একটা মিউজিয়াম বললেই হয়। কর্তা একলা থাকেন বটে, কিন্তু অনুগত এবং বিশ্বাসী লোকলস্করের অভাব নেই। প্রথমত বাড়ির কম্পাউন্ডে ঢোকাই মুশকিল। ফটকে 4টে দারোয়ান অস্ত্রশস্ত্র নিয়ে বসে আছে। কেউ ঢুকতে গেলেই হাজার প্রশ্ন। পাঁচিল ডিঙিয়ে যে ঢুকবে তারও উপায় নেই। 8 হাত উঁচু পাঁচিল, তার ওপর ছুঁচলো লোহার শিক বসানো। যা হোক, কোনো রকমে দারোয়ানবাবুদের খুশি করে ফটকের ভেতরে যদি ঢুকলে, বাড়ির সদর দরজায় নেপালি ভৃত্য উজরে সিং থাপা বাঘের মতো থাবা গেড়ে বসে আছেন। ভালো রকম কৈফিয়ত যদি না দিতে পারো, বাড়িতে ঢোকবার আশা ওইখানেই ইতি। রাত্রির ব্যবস্থা তো আরোই চমৎকার। দারোয়ান চৌকিদার তো আছেই, তার উপর 4টে বিলিতি ম্যাস্টিফ কুকুর কম্পাউন্ডের মধ্যে ছাড়া থাকে।
সুতরাং নিশীথ সময় নিরিবিলি গিয়ে যে কার্যোদ্ধার করবে সে পথবন্ধ। তবে উপায় হয়েছে। বুড়োর একজন সেক্রেটারি চাই, বিজ্ঞাপন দিয়েছে। 150 টাকা মাইনে, বাড়িতেই থাকতে হবে। বিজ্ঞান শাস্ত্রে ব্যুৎপত্তি থাকা চাই এবং শর্ট হ্যান্ড টাইপিং ইত্যাদি আরও অনেক রকম সদ্গুণের আবশ্যক। তাই 2টো দরখাস্ত করে দিয়ে এসেছি, কাল ইন্টারভিউ দিতে যেতে হবে। 2টো দরখাস্ত কেন? একটা তোমার আর একটা আমার। যদি একটা ফসকায় অন্যটা লেগে যাবে। পরদিন অর্থাৎ সোমবার সকালবেলা 8টার সময় আমরা স্যার দিগীন্দ্রনারায়ণের ভবনে সেক্রেটারি পদপ্রার্থী হইয়া উপস্থিত হইলাম। শহরের দক্ষিণে অভিজাত পল্লীতে তাহার বাড়ি। দারোয়ানের ভিড় ঠেলিয়া ভিতরে প্রবেশ করিতেই দেখিলাম আমাদের মতো আরও কয়েকজন চাকরি অভিলাষী হাজির আছেন। একটা ঘরের মধ্যে সকলে গিয়া বসিলাম এবং বক্র কটাক্ষে পরস্পরের মুখাবলোকন করিতে লাগিলাম। ব্যোমকেশ ও আমি যে পরস্পরকে চিনি তাহার আভাস মাত্র দিলাম না। পূর্ব হইতে সেইরূপ স্থির করিয়াই গিয়েছিলাম। বাড়ির কর্তা ভিতরের কোনো একটা ঘরে বসিয়া একে একে উমেদার দিগকে ডাকিতে লাগিলেন। মনের মধ্যে উৎকণ্ঠা জাগিতেছিল, হয়তো আমাদের ডাক পাড়িবার পূর্বেই অন্য কেহ বহাল হইয়া যাইবে। কিন্তু দেখা গেল একে একে সকলেই ফিরিয়া আসিলেন এবং বাং নিষ্পত্তি না করিয়া শুষ্ক মুখে প্রস্থান করিলেন। শেষ পর্যন্ত বাকি রইয়া গেলাম আমি আর ব্যোমকেশ। বলা বাহুল্য, ব্যোমকেশ নাম ভাড়াইয়া দরখাস্ত করিয়াছিল। আমার নতুন নামকরণ হইয়াছিল জিতেন্দ্রনাথ এবং ব্যোমকেশের নিখিলেশ। পাছে ভুলিয়া যাই তাই নিজের নামটা মাঝে মাঝে আবৃত্তি করিয়া লইতেছিলাম। এমন সময় ভৃত্য আসিয়া জানাইল কর্তা আমাদের 2 জনকে একসঙ্গে তলব করিয়াছেন। কিছু বিস্মিত হইলাম। ব্যাপার কি? এতক্ষণ তো একে একে ডাক পড়িতেছিল, এখন আবার একসঙ্গে কেন? যাহা হোক, বিনা বাক্য ব্যয় ভৃত্যের অনুসরণ করিয়া গৃহস্বামীর সম্মুখীন হইলাম। প্রায় আসবাব শূন্য প্রকাণ্ড একখানা ঘরের মাঝখানে বৃহৎ সেক্রেটারিয়েট টেবিল এবং তাহারই সম্মুখে দরজার দিকে মুখ করিয়া হাত কাটা পিরান পরিহিত বিশালাকায় স্যার দিগীন্দ্র বসিয়া আছেন। বুলডগের মুখে কাঁচা পাকা দাড়ি গোঁফ গজাইলে যেরকম দেখিতে হয় সেই রকম একখানা মুখ। হঠাৎ দেখিলে বাপরে বলিয়া চেঁচাইয়া উঠিতে ইচ্ছা হয়। হাড়ির মতো মাথা, তাহার মধ্যস্থলে টাক পড়িয়া খানিকটা স্থান চকচকে হইয়া গিয়াছে। প্রকাণ্ড শরীর এবং প্রকাণ্ড মস্তকের মাঝখানে গ্রীবা বলিয়া কোনো পদার্থ নাই। দীর্ঘ রোমশ বাহু দুটো বন মানুষের মতো দৃঢ় এবং ভয়ঙ্কর, কিন্তু তাহার প্রান্তে আঙুলগুলি ভারতীয় চিত্রকলার মতো সরু ও সুদৃশ্য। একেবারে লতাইয়া না গেলেও পশ্চাৎ দিকে ঈষৎ বাঁকিয়া গিয়াছে। চক্ষু দুটো ক্ষুদ্র এবং সর্বদাই যেন লড়াই করিবার জন্য প্রতিদ্বন্দ্বী খুঁজিতেছে। মোটের ওপর আরব্য উপন্যাসের দৈত্যের মতো এই লোকটিকে দেখিবা মাত্র একটা অহেতুক সম্ভ্রম ও ভীতির সঞ্চার হয়। মনে হয় ইহার ওই কুদর্শন দেহটার মধ্যে ভালো ও মন্দ করিবার অফুরন্ত শক্তি নিহিত রহিয়াছে। আমরা বিনীতভাবে নমস্কার করিয়া টেবিলের সম্মুখে গিয়া দাঁড়াইলাম। সেই ক্ষুদ্র চক্ষু দুটি আমার মুখ হইতে ব্যোমকেশের মুখে দ্রুত বেগে কয়েকবার যাতায়াত করিয়া ব্যোমকেশের মুখের উপর স্থির হইল। তারপর সেই প্রকাণ্ড মুখে এক অদ্ভুত হাসি দেখা দিল। বুলডগ হাসিতে পারে কিনা জানি না, কিন্তু পারিলে বোধ করি ওই রকমই হাসিত। এই হাস্যক্রমে মিলাইয়া গেলে জলদগম্ভীর শব্দ হইল, উজরে, দরজা বন্ধ করে দাও। নেপালি ভৃত্য উজরে সিং দ্বারের নিকটে দাঁড়াইয়াছিল। নিঃশব্দে বাহির হইতে দ্বার বন্ধ করিয়া দিল। কর্তা তখন টেবিলের ওপর হইতে আমাদের দরখাস্ত 2টি তুলিয়া লইয়া বলিলেন, কার নাম নিখিলেশ? ব্যোমকেশ বলিল, আগে আমার। কর্তা কহিলেন, তুমি নিখিলেশ আর তুমি জিতেন্দ্রনাথ। তোমরা 2 জনে শলা করে দরখাস্ত করেছ বুঝি? ব্যোমকেশ বলিল, আগে আমি তো ওকে চিনি না। কর্তা কহিলেন, বটে, চেনো না, কিন্তু দরখাস্ত পড়ে আমার অন্যরকম মনে হয়েছিল। যা হোক, তুমি এমএসসি পাশ করেছ? আগে হ্যাঁ। কোন ইউনিভার্সিটি থেকে? ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। টেবিলের ওপর হইতে একখানা মোটা বই তুলিয়া লইয়া তাহার পাতা খুলিয়া কহিলেন, কোন সালে পাশ করেছ?
সভায় দেখিলাম বইখানা ইউনিভার্সিটি কর্তৃক মুদ্রিত পরীক্ষোত্তীর্ণ ছাত্রদের নামের তালিকা। আমার কপাল ঘামিয়া উঠিল। এই রে, এবার বুঝি সব ফাঁসিয়া যায়। ব্যোমকেশ কিন্তু নিষ্কম্প স্বরে কহিল, আগে এবছর মাসখানেক আগে রেজাল্ট বেরিয়েছে। হাফ ছাড়িয়া বাঁচিলাম। যাক, একটা ফাঁড়া তো কাটিল। এবছরের নামের তালিকা এখনও ছাপিয়া বাহির হয় নাই। কর্তা ব্যর্থ হইয়া বই রাখিয়া দিলেন। তারপর আরও কিছুক্ষণ ব্যোমকেশের ওপর কঠোর জেরা চলিল, কিন্তু বৃদ্ধ তাহাকে টলাইতে পারিলেন না। শর্ট হ্যান্ড পরীক্ষাতেও যখন সে উত্তীর্ণ হইয়া গেল, তখন কর্তা সন্তুষ্ট হইয়া বলিলেন, বেশ, তোমাকে দিয়ে আমার কাজ চলতে পারে, তুমি বসো। ব্যোমকেশ বসিল। কর্তা কিয়ৎকাল ভ্রুকুটি করিয়া টেবিলের দিকে তাকাইয়া রহিলেন। তারপর হঠাৎ আমার পানে মুখ তুলিয়া বলিলেন, অজিতবাবু। আজ্ঞে। বোমা ফাটিবার মতো হাসির শব্দে চমকিয়া উঠিলাম। দেখি অদম্য হাসির তোরে কর্তার বিশাল দেহ ফাটিয়া পড়িবার উপক্রম করিতেছে। অকস্মাৎ এত আনন্দের কি কারণ ঘটিল বুঝিতে না পারিয়া ব্যোমকেশের পানে তাকাইয়া দেখি সে ভৎসর্ণাপূর্ণ দৃষ্টিতে আমার দিকে চাহিয়া আছে। তখন বুঝিতে পারিয়া লজ্জায় অনুশোচনায় একেবারে মাটির সঙ্গে মিশিয়া যাইতে ইচ্ছা হইল। হায় হায়, মুহূর্তের অসাবধানতায় সব কিছু নষ্ট করিয়া ফেলিলাম। কর্তার হাসি সহজে থামিল না। হরিবর্গা কাঁপাইয়া প্রায় 5 মিনিট ধরিয়া একাধিক ক্রমে চলিতে লাগিল। তারপর চক্ষু মুছিয়া আমার মৃহমান মুখের দিকে দৃষ্টি করিয়া তিনি বলিলেন, লজ্জিত হও না। আমার কাছে ধরা পড়া তোমাদের পক্ষে কিছুমাত্র লজ্জার কথা নয়, কিন্তু বালক হয়ে তোমরা আমাকে ঠকাবে মনে করেছিলে না? এতেই আমার ভারী আমোদ বোধ হচ্ছে। আমরা নির্বাক হইয়া রহিলাম। কর্তা ব্যোমকেশের মাথার দিকে কিছুক্ষণ চক্ষু রাখিয়া বলিলেন, ব্যোমকেশবাবু, তোমার কাছ থেকে আমি এতটা নির্বুদ্ধিতা প্রত্যাশা করিনি। তুমি ছেলে মানুষ বটে, কিন্তু তোমার কড়টির গঠন থেকে বুঝতে পারছি তোমার মাথায় বুদ্ধি আছে। ব্যোমকেশের মুন্ডের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখিয়া কতকটা নিজ মনেই বলিতে লাগিলেন, খুলির মধ্যে অন্তত 55 আউন্স ব্রেন ম্যাটার আছে, তবে ব্রেন ম্যাটার থাকলেই শুধু হয় না, কনভলিউশনের ওপর সব নির্ভর করে। হনু আর চোয়াল উঁচু, মৃদঙ্গ মুখ, বাঁকা নাক, তড়িৎকর্মা, কূটবুদ্ধি একগুঁয়ে, ইনটিউশন খুব বেশি, রিজনিং পাওয়ার মন্দ, ডেভেলপ নয়, কিন্তু এখনও ম্যাচিওর করেনি। তবে মোটের ওপর বুদ্ধির বেশ শৃঙ্খলা আছে, বুদ্ধিমান বলা চলে। আমার মনে হইল জীবন্ত ব্যোমকেশের সব ব্যবচ্ছেদ হইতেছে। তাহার মস্তিষ্ককে কাটিয়া চিরিয়া ওজন করিয়া তাহার যথার্থ মূল্য নির্ণয় করা হইতেছে, এবং দাঁড়াইয়া তাহাই দেখিতেছি। স্বগত চিন্তা পরিত্যাগ করিয়া কর্তা বলিলেন, আমার মাথায় কতখানি মস্তিষ্ক আছে জানো? 60 আউন্স, তোমার চেয়ে 5 আউন্স বেশি। অর্থাৎ বন মানুষে আর সাধারণ মানুষের বুদ্ধির যতখানি তফাৎ, তোমার সঙ্গে আমার বুদ্ধির তফাৎ তার চেয়েও বেশি। ব্যোমকেশ নিশ্চল হইয়া বসিয়া রহিল। তাহার মুখে কোনো বিকার দেখা গেল না। কর্তা হো হো করিয়া হাসিয়া উঠিলেন। তারপর হঠাৎ গম্ভীর হইয়া বলিলেন, খোকা তোমাকে পাঠিয়েছে একটা জিনিস চুরি করবার জন্য, তাই না? কিন্তু তুমি পারবে বলে মনে হয়? এবার ব্যোমকেশও কোনো উত্তর দিল না। তাহার নির্বিকার নীরবতা লক্ষ্য করিয়া কর্তা শ্লেষ করিয়া কহিলেন, কি হে ব্যোমকেশবাবু, একেবারে ঠান্ডা হয়ে গেলে যে? বলি, এত বড় একটা কাজ যে হাতে নিয়েছ, পুরুত সেজে ঠাকুর চুরি করতে ঢুকেছ, তা কিরকম মনে হচ্ছে? পারবে চুরি করতে? ব্যোমকেশ শান্ত স্বরে কহিল, 7 দিনের মধ্যে কুমার বাহাদুরের জিনিস তাকে ফিরিয়ে দেব, কথা দিয়ে এসেছি। কর্তার ভীষণ মুখ ভীষণতর আকার ধারণ করিল। ঘন রোমশ ভ্রুযুগল কপালের ওপর যেন তাল পাকাইয়া গেল। তিনি বলিলেন, বটে, তোমার সাহস তো কম নয় দেখছি, কিন্তু কি করে কাজ হাসিল করবে শুনি? এখনই তো তোমাদের ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেব। তারপর? ব্যোমকেশ মৃদু হাসিয়া বলিল, আপনার কথা থেকে একটা সংবাদ পাওয়া গেল, হীরাটা বাড়িতেই আছে।
আরক্ত নেত্রে তাহার পানে চাহিয়া কর্তা বলিলেন, হ্যাঁ আছে, কিন্তু তুমি পারবে খুঁজে দিতে? তোমার ঘরে কি সেই বুদ্ধি আছে? ব্যোমকেশ কেবল একটু হাসিল। মনে হইল এইবার বুঝি ভয়ঙ্কর একটা কিছু ঘটিবে। কর্তার কপালের শিরাগুলো ফুলিয়া উঁচু হইয়া উঠিল, দুই চক্ষে অন্ধ জিঘাংসা জল জল করিতে লাগিল। হাতের কাছে অস্ত্র শস্ত্র কিছু থাকিলে ব্যোমকেশের একটা দৃষ্টি উপস্থিত হইত সন্দেহ নাই। ভাগ্যক্রমে সেরূপ কিছু হল না। তাই সিংহ যেমন করিয়া কেশর নাড়া দেয় তেমনি ভাবে মাথা নাড়িয়া কর্তা কহিলেন, দেখো ব্যোমকেশবাবু, তুমি মনে করো তোমার ভারী বুদ্ধি না? তোমার মতো ডিটেকটিভ দুনিয়ায় আর নেই। তুমি বাংলাদেশের বাড়তিল। বেশ, তোমাকে তাড়াবো না। এই বাড়ির মধ্যে যাতায়াত করবার অবাধ অধিকার তোমায় দিলাম। যদি পারো খুঁজে বার করো সে জিনিস। 7 দিনের মধ্যে ফিরিয়ে দেবে কথা দিয়েছ না? তোমাকে 7 বছর সময় দিলাম, বার করো খুঁজে। অ্যান্ড বি ড্যামড। কর্তা উঠিয়া দাঁড়াইয়া গর্জন ছাড়িলেন, উজরে সিং! উজরে সিং তৎক্ষণাৎ উপস্থিত হইল। কর্তা আমাদের নির্দেশ করিয়া কহিলেন, এই বাবু দুটিকে চিনে রাখো। আমি বাড়িতে থাকি বা না থাকি, এরা এ বাড়িতে যেখানে ইচ্ছে যেতে পারেন, বাধা দিও না, বুঝলে? যাও। উজরে সিং তাহার নির্বিকার নেপালি মুখ ও তির্যক চক্ষু আমাদের দিকে একবার ফিরাইয়া জো হুকুম বলিয়া প্রস্থান করিল। আর একটা বিষয় তোমাদের সাবধান করে দিই, আমার বাড়িময় অনেক বহুমূল্য ছবি আর প্লাস্টারের মূর্তি ছড়ানো আছে। হিরে খোঁজার আগ্রহে সেগুলো যদি কোনো রকমে ভেঙে নষ্ট করো, তাহলে সেই দণ্ডেই কান ধরে বার করে দেব। যে সুযোগ পেয়েছ তাও হারাবে। এইরূপ সুমিষ্ট সম্ভাষণে পরিতুষ্ট করিয়া স্যার দিগীন্দ্র ঘর হইতে নিষ্ক্রান্ত হইয়া গেলেন। দুজনে মুখোমুখি কিছুক্ষণ বসিয়া রহিলাম। বুড়োর সহিত সংঘর্ষে ব্যোমকেশও ভিতর ভিতর বেশ কাবু হইয়াছিল। তাই ফ্যাকাশে গোছের একটু হাসিয়া বলিল, চলো বাসায় ফেরা যাক, আজ আর কিছু হবে না। অন্যকে ঠকাইতে গিয়া নিজে ঠকিয়া অপদস্থ হওয়ার মতো লজ্জা অল্পই আছে। তাই পরাজয় ও লাঞ্ছনার গ্লানি বহিয়া নীরবে বাসায় পৌঁছিলাম। 2 পেয়ালা করিয়া চা গলাধকরণ করিবার পর মন কতকটা চাঙ্গা হইলে বলিলাম, ব্যোমকেশ, আমার বোকামিতেই সব মাটি হলো। বোকামি অবশ্য তোমার হয়েছে, কিন্তু সে ক্ষতি হয়নি। বুড়ো আগে থাকতেই সব জানতো। মনে আছে ট্রেনের সেই ভদ্রলোকটি, যিনি পরে স্টেশনে নেমে যাবেন বলে পাশের গাড়িতে গিয়ে উঠেছিলেন? তিনি এরই গুপ্তচর। বুড়ো আমাদের নারী নক্ষত্র সব জানে। খুব বাঁদর বানিয়ে ছেড়ে দিলে, যা হোক। এমনটা আর কখনো হয়নি। ব্যোমকেশ চুপ করিয়া রহিল। তারপর বলিল, বুড়োর ওই মারাত্মক দুর্বলতাটুকু ছিল বলেই রক্ষে, নইলে হয়তো হাল ছেড়ে দিতে হতো। আমি সোজা হইয়া বসিয়া বলিলাম, কী রকম? তোমার কি এখনো আশা আছে নাকি? বিলক্ষণ আশা আছে বই কি, তবে বুড়ো যদি সত্যি ঘাড় ধরে বার করে দিত তাহলে কি হতো বলা যায় না। যাই হোক, বুড়োর একটা দুর্বলতার সন্ধান যখন পাওয়া গেছে, তখন ওই থেকেই কার্যসিদ্ধি করতে হবে। কোন দুর্বলতার সন্ধান পেলে শুনি? আমি তো বাবা কোথাও এতটুকু ছিদ্র পেলুম না, একেবারে নিরেট নিভাজ, লোহার মতো শক্ত জানো। কিন্তু ছিদ্র আছে, বেশ বড় রকম ছিদ্র, এবং সেই ছিদ্র পথেই আমরা বাড়িতে ঢুকে পড়েছি। কি জানি কেন বড় বড় লোকের মধ্যে এই দুর্বলতা সবচেয়ে বেশি দেখা যায়। যার যত বেশি বুদ্ধি, বুদ্ধির অহংকার তার চতুর্গুণ, ফলে বুদ্ধি থেকেও কোনো লাভ হয় না। হেঁয়ালিতে কথা কইছ, একটু পরিষ্কার করে বলো তো। বুড়োর প্রধান দুর্বলতা হচ্ছে বুদ্ধির অহংকার, বুঝলে? সেটা গোড়াতে বুঝে নিয়েছিলুম বলেই সেই অহংকারে ঘা দিয়ে কাজ হাসিল করে নিয়েছি। বাড়িতে যখন ঢুকতে পেরেছি তখন তো 8 আনা কাজ হয়েই গেছে। এখন বাকি শুধু হিরেটা খুঁজে বার করা। তুমি কি আবার ও বাড়িতে মাথা গলাবে নাকি? আলবাত গলাবো। বলো কি, এত বড় সুযোগ ছেড়ে দেবো? এবার গেলেই ওই ব্যাটা উজরে সিং পেটের মধ্যে কুকরি পুড়ে দেবে। যা হয় করো, আমি আর এর মধ্যে নেই। হাসিয়া ব্যোমকেশ বলিল,
তা কি হয়? তোমাকেও চাই। এক যাত্রায় পৃথক ফল হলে কি ভালো হয়? পরদিন একটু সকাল সকাল স্যার দিগিন্দ্রের বাড়ি গিয়া উপস্থিত হইলাম। বিনা টিকিটে রেলে চড়িতে গেলে মনের অবস্থা যেরূপ হয়, সেই রকম ভয় ভয় বাড়ির সম্মুখীন হইলাম। কিন্তু দরোয়ানরা কেহ বাধা দিল না। উজরে সিং আজ আমাদের দেখিয়াও যেন দেখিতে পাইল না। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া ব্যোমকেশ একটা বেয়ারাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিল যে গৃহস্বামী স্টুডিওতে আছেন। অতঃপর আমাদের রত্ন অনুসন্ধান আরম্ভ হইল। এত বড় বাড়ির মধ্যে সুপারির মতো একখণ্ড জিনিস খুঁজিয়া বাহির করিবার দুঃসাহস এক ব্যোমকেশেরই থাকিতে পারে। অন্য কেহ হইলে কোনো কালে নিরুৎসাহ হইয়া হাল ছাড়িয়া দিত। খড়ের গাদার মধ্য হইতে ছুঁচ খুঁজিয়া বাহির করাও বোধ করি ইহার তুলনায় সহজ। প্রথমত মূল্যবান জিনিসপত্র লোক যেখানে রাখে, অর্থাৎ আলমারি কি সিন্ধুকে অনুসন্ধান করা বৃথা। বুড়ো অতিশয় ধূর্ত, সে জিনিস সেখানে রাখিবে না। তবে কোথায় রাখিয়াছে? এডগার অ্যালেন পোর একটা গল্প বহুদিন পূর্বে পড়িয়াছিলাম, মনে পড়িল। তাহাতেও এমনই কি একটা দলিল খোঁজাখুঁজির ব্যাপার ছিল। শেষে বুঝি নিতান্ত প্রকাশ্য স্থান হইতে সেটা বাহির হইয়া পড়িল। ব্যোমকেশ কিন্তু অলস কল্পনায় সময় কাটাইবার লোক নয়। সে রীতিমতো খানাতল্লাশ শুরু করিয়া দিল। দেয়ালে টোকা মারিয়া কোথাও ফাঁপা আছে কিনা পরীক্ষা করিয়া দেখিতে লাগিল। বড় বড় পুস্তকের আলমারি খুলিয়া প্রত্যেকটি বই নামাইয়া পরীক্ষা করিল। স্যার দিগিন্দ্রের বাড়িখানা চিত্র ও মূর্তির একটা কলা ভবন বা গ্যালারি বলিলেই হয়। ঘরে ঘরে নানা প্রকার সুন্দর ছবি ও মূর্তির প্লাস্টার কাস্ট সাজানো রহিয়াছে। অন্য আসবাব খুবই কম। সুতরাং মোটামুটি অনুসন্ধান শেষ করিতে 2 ঘণ্টার বেশি সময় লাগিল না। সর্বত্র বিফল মনোরথ হইয়া অবশেষে আমরা গৃহস্বামী স্টুডিও ঘরে গিয়া হানা দিলাম। দরজায় টোকা মারিতেই ভিতর হইতে গম্ভীর গর্জন হইল, এসো। ঘরটা বেশ বড়। তাহার একদিকে সমস্ত দেয়াল জুড়িয়া লম্বা একটা টেবিল চলিয়া গিয়াছে। টেবিলের ওপর নানা চেহারার বৈজ্ঞানিক যন্ত্রপাতি সাজানো রহিয়াছে। আমরা প্রবেশ করিতেই স্যার দিগিন্দ্র হুঙ্কার দিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, কি হে ব্যোমকেশ বাবু, পরশমানিক পেলে? তোমাদের কবি লিখেছেন না, খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর। তা তোমার দশাও সেই খ্যাপার মতো হবে দেখছি। শেষ পর্যন্ত মাথায় বৃহৎ জটা গজিয়ে যাবে। আপনার লোহার সিন্দুকটা একবার দেখব মনে করছি। স্যার দিগিন্দ্র বলিলেন, বেশ বেশ, এই নাও চাবি। আমিও তোমার সঙ্গে গিয়ে তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু এই প্লাস্টার কাজটা ঢালাই করতে একটু সময় লাগবে। যা হোক, অজিতবাবু তোমায় সাহায্য করতে পারবেন, আর যদি দরকার হয় উজরে সিং। তাহার শ্লেষোক্তিতে বাধা দিয়া ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, ওটা আপনি কি করছেন? মৃদুমন্দ হাস্য করিয়া স্যার দিগিন্দ্র বলিলেন, আমার তৈরি নটরাজ মূর্তির নাম শুনেছ তো? এটা তারই একটা ছোট প্লাস্টার কাজ তৈরি করেছি। আর একটা আমার টেবিলের ওপর রাখা আছে, দেখে থাকবে। কাগজ চাপা হিসেবে জিনিসটা মন্দ নয়, কি বলো? মনে পড়িল, স্যার দিগিন্দ্রের বসিবার ঘরে টেবিলের ওপর একটি অতি সুন্দর ছোট নটরাজ মহাদেবের মূর্তি দেখিয়াছিলাম। ওটা তখনই আমার দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। কিন্তু উহাই যে স্যার দিগিন্দ্রের নির্মিত বিখ্যাত মূর্তির মিনিয়েচার, তাহা তখন কল্পনা করি নাই। আমি বিস্মিত হইয়া বলিলাম, ওই মূর্তিটাই আপনি প্যারিসে এক্সিবিট করিয়েছিলেন? স্যার দিগিন্দ্র তাচ্ছিল্য ভরে বলিলেন, হ্যাঁ, আসল মূর্তিটা পাথরে গড়া, সেটা এখনো লুভরে আছে। ঘর হইতে বাহির হইয়া আসিলাম। লোকটার সর্বতোমুখী অসামান্যতা আমাকে অভিভূত করিয়া ফেলিয়াছিল। তাই ব্যোমকেশ যখন সিন্দুক খুলিয়া তন্ন তন্ন করিয়া দেখিতে লাগিল, আমি চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম। এত বড় একটা প্রতিভার সঙ্গে যুদ্ধ করিয়া জয়ের আশা কোথায়? অনুসন্ধান শেষ করিয়া ব্যোমকেশ নিঃশ্বাস ছাড়িয়া বলিল, না, কিছু নেই, চলো বাইরের ঘরে একটু বসা যাক। বসিবার ঘরে ফিরিয়া দেখিলাম স্যার দিগিন্দ্র ইতিমধ্যে আসিয়া বসিয়াছেন এবং মুখের অনুযায়ী একটি স্থূল চুরুট দাঁতে চাপিয়া ধূম উদ্গীরণ করিতেছেন। আমরা বসিলে তিনি ব্যোমকেশের প্রতি কটাক্ষপাত করিয়া বলিলেন, পেলে না?
আচ্ছা, কুছ পরোয়া নেই, একটু জিরিয়ে নাও, তারপর আবার খুঁজো। ব্যোমকেশ নিঃশব্দে চাবির গোছা ফেরত দিল। সেটা পকেটে ফেলিয়া আমার পানে ফিরিয়া স্যার দিগীন্দ্র কহিলেন, ওহে অজিতবাবু, তুমি তো গল্প টল্প লিখে থাকো, সুতরাং একজন বড় দরের আর্টিস্ট। বলো দেখি এ পুতুলটি কেমন? এই বলিয়া সেই নটরাজ মূর্তিটা আমার হাতে দিলেন। 6 ইঞ্চি লম্বা এবং ইঞ্চি 3 চওড়া মূর্তিটি, কিন্তু ওইটুকু পরিসরের মধ্যে কি অপূর্ব শিল্প প্রতিভাই না প্রকাশ পাইয়াছে। নটরাজের প্রলয়ঙ্কর নৃত্যোন্মাদনা যেন ওই ক্ষুদ্র মূর্তির প্রতি অঙ্গ হইতে মথিত হইয়া উঠিতেছে। কিছুক্ষণ মুগ্ধভাবে নিরীক্ষণ করিবার পর আপনি মুখ দিয়া বাহির হইল, চমৎকার, এর তুলনা নেই। ব্যোমকেশ নিষ্প্রিয়ভাবে জিজ্ঞাসা করিল, এটাও কি আপনি নিজে হাতে মোল্ড করেছেন? এক রাশি ধূম উদ্গীর্ণ করিয়া স্যার দিগীন্দ্র বলিলেন, হ্যাঁ, আমি ছাড়া আর কে করবে? ব্যোমকেশ মূর্তিটা আমার হাত হইতে লইয়া নাড়িয়া চাড়িয়া দেখিতে দেখিতে বলিল, এ জিনিস বাজারে পাওয়া যায় না বোধ হয়। না, কেন বলো দেখি, পাওয়া গেলে কিনতে নাকি? বোধ হয় কিন্তু আপনি এইরকম প্লাস্টার কাজ তৈরি করিয়ে বাজারে বিক্রি করেন না কেন? আমার বিশ্বাস এতে পয়সা আছে। পয়সার যদি কখনো অভাব হয় তখন দেখা যাবে, আপাতত জিনিসটাকে বাজারে বিক্রি করে খেলো করতে চাই না। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল। আচ্ছা, এখন তাহলে উঠি, আবার ও বেলা আসবো বলিয়া মূর্তিটা ঠক করিয়া টেবিলের ওপর রাখিল। স্যার দিগীন্দ্র চমকিয়া উঠিয়া বলিলেন, তুমি তো আচ্ছা বেকুব হে, এখনই ওটা ভেঙেছিলে। তারপর বাঘের মতো ব্যোমকেশের দিকে তাকাইয়া রুদ্ধ গর্জনে বলিলেন, তোমাদের একবার সাবধান করে দিয়েছি, আবারও বলছি, আমার কোনো ছবি বা মূর্তি যদি ভেঙেছ তাহলে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বার করে দেব, আর ঢুকতে দেব না, বুঝেছ? ব্যোমকেশ অনুতপ্তভাবে মার্জনা চাহিলে তিনি ঠান্ডা হইয়া বলিলেন, এইসব সুকুমার কলার অযত্ন আমি দেখতে পারি না। যা হোক, ও বেলা তাহলে আবার আসছো, বেশ কথা। উদ্যোগিনাং পুরুষ সিংহ। তা এবার বাড়ির কোন দিকটা খুঁজবে মনস্থ করেছো? বাগান কুপিয়ে যদি দেখতে চাও তারও ব্যবস্থা করে দিতে পারি। বিদ্রুপান বেবাক হজম করিয়া আমরা বাহিরে আসিলাম। রাস্তায় পড়িয়া ব্যোমকেশ বলিল, চলো, এতক্ষণে ইম্পিরিয়াল লাইব্রেরি খুলেছে, একবার ওদিকটায় ঘুরে আসা যাক, একটু দরকার আছে। ইম্পিরিয়াল লাইব্রেরিতে গিয়া ব্যোমকেশ বিলাতি বিশ্বকোষ হইতে প্লাস্টার কাস্টিং অংশটা খুব মন দিয়া পড়িল। তারপর বই ফিরাইয়া দিয়া বাহির হইয়া আসিল। লক্ষ্য করিলাম কোনো কারণে সে বেশ একটু উত্তেজিত হইয়াছে। বাড়ি পৌঁছিয়া আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা কি হে, প্লাস্টার কাস্টিং সম্বন্ধে এত কৌতূহল কেন? তুমি তো জানো সকল বিষয়ে কৌতূহল আমার একটা দুর্বলতা। তা তো জানি, কিন্তু কি দেখলে? দেখলুম প্লাস্টার কাস্টিং খুব সহজ, যে কেউ করতে পারে। খানিকটা প্লাস্টার অফ প্যারিস জলে গুলে যখন সেটা এই দইয়ের মতো ঘন হয়ে আসবে, তখন মাটির বা মোমের ছাঁচের মধ্যেই আস্তে আস্তে ঢেলে দাও। মিনিট 10 মধ্যে সেটা জমে শক্ত হয়ে যাবে, তখন ছাঁচ থেকে বের করে নিলেই হয়ে গেল। ওর মধ্যে শক্ত যা কিছু, ওই ছাঁচটা তৈরি করা। ও এই, তা এর জন্য এত দুর্ভাবনা কেন? দুর্ভাবনা নেই। ছাঁচে প্লাস্টার অফ প্যারিস ঢালবার সময় যদি একটা সুপুরি কি ওই জাতীয় কোনো শক্ত জিনিস সেই সঙ্গে ঢেলে দেওয়া যায়, তাহলে সেটা মূর্তির সঙ্গে ওর মধ্যেই রয়ে যাবে। অর্থাৎ? কৃপাপূর্ণ দৃষ্টিতে আমার পানে চাহিয়া ব্যোমকেশ বলিল, অর্থাৎ বুঝো লোক যে জানো সন্ধান। বৈকালে আবার স্যার দিগীন্দ্রের বাড়িতে গেলাম। এবারেও তন্ন তন্ন করিয়া বাড়িখানা খোঁজা হইল, কিন্তু কোনো ফলই হল না। স্যার দিগীন্দ্র মাঝে মাঝে আসিয়া আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করিয়া যাইতে লাগিলেন। অবশেষে যখন ক্লান্ত হইয়া আমরা বসিবার ঘরে আসিয়া উপবিষ্ট হইলাম, তখন তিনি আমাদের ভারী পরিশ্রম হইয়াছে বলিয়া চা ও জলখাবার আনাইয়া দিয়া আমাদের প্রতি আতিথ্যের পরাকাষ্ঠা দেখাইয়া দিলেন। আমার ভারী লজ্জা করিতে লাগিল, কিন্তু ব্যোমকেশ একেবারে বেহায়া,
সে অম্লান বদনে সমস্ত ভোজ্য পেয়েও উদরসাৎ করিতে করিতে অমায়িকভাবে স্যার দিগীন্দ্রের সহিত গল্প করিতে লাগিল। স্যার দিগীন্দ্র জিজ্ঞাসা করিলেন, তার কতদিন চালাবে? এখনো আশ মিটল না? ব্যোমকেশ বলিলেন, আজ তো বুধবার, এখনো তো হাতে 2 দিন সময় আছে। স্যার দিগীন্দ্র অট্টহাস্য করিতে লাগিলেন। ব্যোমকেশ ভ্রুক্ষেপ না করিয়া টেবিলের ওপর হইতে নটরাজের পুতুলটা তুলিয়া লইয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, এটা কতদিন হলো তৈরি করেছেন? ভ্রুকুটি করিয়া স্যার দিগীন্দ্র চিন্তা করিলেন, পরে বলিলেন, দিন 15-20 হবে। কেন? না, এমনি। আচ্ছা, আজ উঠি, কাল আবার আসবো, নমস্কার। এই বলিয়া ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল। বাড়ি ফিরিতেই চাকর পুঁটিরাম একখানা খাম ব্যোমকেশের হাতে দিয়া বলিল, বাবু, একজন তকমা পরা চাপরাশি দিয়ে গেছে। খামের ভেতর শুধু একটি ভিজিটিং কার্ড, তাহার এক পিঠে ছাপার অক্ষরে লেখা আছে কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ রায়, অন্য পিঠে পেন্সিল দিয়ে লেখা, এইমাত্র কলিকাতায় পৌঁছেছি, গ্র্যান্ড হোটেলে আছি, কত দূর। ব্যোমকেশ কাঠখানা টেবিলের একপাশে রাখিয়া দিয়া আরাম কেদারায় বসিয়া পড়িল। কড়িকাঠের দিকে চোখ তুলিয়া চুপ করিয়া রহিল। কুমার বাহাদুর হঠাৎ আসিয়া পড়ায় সে মনে মনে খুশি হয় নাই বুঝিলাম। প্রশ্ন করাতে সে বলিল, এক পক্ষের উৎকণ্ঠা জানো তো অনেক সময় অন্য পক্ষে সঞ্চারিত হয়। কুমার বাহাদুরের আসার ফলে বুড়ো যদি ভয় পেয়ে মতলব বদলায়, তাহলে সব মাটি, আবার নতুন করে কাজ আরম্ভ করতে হবে। সমস্ত সন্ধ্যাটা সে একভাবে আরাম চেয়ারে বসিয়া রহিল। রাত্রে আমরা দুজনে একই ঘরে 2টি পাশাপাশি খাটে শয়ন করিতাম। বিছানায় শুইয়া অনেকক্ষণ গল্প চলিত। আজ কিন্তু ব্যোমকেশ একটা কথাও কহিল না। আমি কিছুক্ষণ একতরফা কথা কহিয়া শেষে ঘুমাইয়া পড়িলাম। ঘুমাইয়া স্বপ্ন দেখিতেছিলাম যে আমি, ব্যোমকেশ ও স্যার দিগীন্দ্র হীরার মার্বেল দিয়া গুলি খেলিতেছি। মার্বেলগুলি ব্যোমকেশ সমস্ত জিতিয়া লইয়াছে। স্যার দিগীন্দ্র মাটিতে পা ছড়াইয়া বসিয়া চোখ রগড়াইয়া কাঁদিতেছেন। এমন সময় চমকিয়া ঘুম ভাঙিয়া গেল। চোখ খুলিয়া দেখিলাম ব্যোমকেশ অন্ধকারে আমার খাটের পাশে বসিয়া আছে। আমার নিঃশ্বাসের শব্দে বোধহয় বুঝিতে পারিল আমি জাগিয়াছি। বলিল, দেখো, আমার দৃঢ় বিশ্বাস হীরাটা বসবার ঘরে টেবিলের ওপর কোনোখানে আছে। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, রাত্রি কটা? ব্যোমকেশ বলিল, 2:30। তুমি একটা জিনিস লক্ষ্য করেছ? বুড়ো বসবার ঘরে ঢুকেই প্রথমে টেবিলের দিকে তাকায়। আমি পাশ ফিরিয়া শুইয়া বলিলাম, তাকাক, তুমি এখন চোখ বুজে শুয়ে পড়ো গে। ব্যোমকেশ নিজমনি বলিতে লাগিল, টেবিলের দিকে তাকায় কেন? নিশ্চয়ই দেরাজের মধ্যে, না, যদি থাকে তো টেবিলের ওপরেই আছে। কি কি জিনিস আছে টেবিলের ওপর? হাতির দাঁতের দোয়াত দান, টাইম পিস ঘড়ি, গদের শিশি, কতগুলো বই, ব্লটিং প্যাড, সিগারের বাক্স, পিনকুশন আর নটরাজ। শুনিতে শুনিতে আবার ঘুমাইয়া পড়িলাম। রাত্রে যতবার ঘুম ভাঙিল অনুভব করিলাম ব্যোমকেশ অন্ধকারে ঘরময় পায়চারি করিয়া বেড়াইতেছে। সকালে ব্যোমকেশ কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণকে একখানা চিঠি লিখিয়া ডাকে পাঠাইয়া দিল। সংক্ষেপে জানাইল যে চিন্তার কোনো কারণ নাই, শনিবার কোনো সময় দেখা হইবে। তারপর আবার দুইজনে বাহির হইলাম। ব্যোমকেশের মুখ দেখিয়া বুঝিলাম সারা রাত্রি জাগরণের ফলে সে মনে মনে কোনো একটা সংকল্প করিয়াছে। স্যার দিগীন্দ্র আজ বসিবার ঘরেই ছিলেন। আমাদের দেখিয়া সাড়ম্বরে সম্ভাষণ করিলেন। এই যে মানিক জোর, এসো এসো, আজ ভারী সকাল সকাল। ওরে, কে আছিস? বাবুদের চা দিয়ে যা। ব্যোমকেশ বাবুকে আজ বড় শুকনো শুকনো দেখছি। দুশ্চিন্তায় রাত্রে ঘুম হয়নি বুঝি? ব্যোমকেশ টেবিল হইতে নটরাজের মূর্তিটি হাতে লইয়া আস্তে আস্তে বলিল, আসলে এই পুতুলটিকে আমি বড় ভালোবেসে ফেলেছি। কাল সমস্ত রাত্রি এর কথা ভেবেই ঘুমোতে পারিনি। পূর্ণ 1 মিনিট কাল দুজনে পরস্পরের চোখের দিকে এক দৃষ্টে তাকাইয়া রহিলেন।
দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে নিঃশব্দে মনে মনে কি যুদ্ধ হইল বলিতে পারি না। 1 মিনিট পরে স্যার দিগীন্দ্র সকৌতুকে হাসিয়া উঠিলেন, বলিলেন, ব্যোমকেশ, তোমার মনের কথা আমি বুঝেছি। অত সহজে এ বুড়োকে ঠকাতে পারবে না। ওটার জন্যে রাত্রে তোমার ঘুম হয়নি বলেছিলে। আচ্ছা বেশ, তোমাকে ওটা আমি দান করলাম, নাও। ব্যোমকেশের হতবুদ্ধি মুখের দিকে ব্যঙ্গপূর্ণ কটাক্ষ করিয়া বলিলেন, কেমন হলো তো? কিন্তু মূর্তিটা দামি জিনিস, হ্যাঁ, ভেঙে নষ্ট করো না। মুহূর্ত মধ্যে নিজেকে সামলাইয়া লইয়া ব্যোমকেশ বলিল, আচ্ছা ধন্যবাদ, বলিয়া মূর্তিটি রুমালে মুড়িয়া পকেটে পুরিল। তারপর যথারীতি ব্যর্থ অনুসন্ধান করিয়া বেলা 10টা নাগাদ বাসায় ফিরিলাম। চেয়ারে বসিয়া পড়িয়া ব্যোমকেশ স্বনিঃশ্বাসে বলিল, না, ঠকে গেলুম। আমি জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার বলো তো? আমি তো তোমাদের কথাবার্তা ভাবভঙ্গি কিছুই বুঝতে পারলুম না। পকেট হইতে পুতুলটা বাহির করিয়া ব্যোমকেশ বলিল, নানা কারণে আমার স্থির বিশ্বাস হয়েছিল যে এই নটরাজের ভিতরেই ওই হিরেটা আছে। ভেবে দেখো, এমন সুন্দর লুকোবার জায়গা আর হতে পারে কি? হিরেটা চোখের সামনে টেবিলের ওপর রয়েছে, অথচ কেউ দেখতে পাচ্ছে না। পুতুলটা স্যার দিগীন্দ্র ছাঁচে ঢালাই করেছেন, সুতরাং প্লাস্টারের সঙ্গে সঙ্গে হিরেটা ছাঁচের মধ্যে ঢেলে দেওয়া কিছুমাত্র শক্ত কাজ নয়। তাতে স্যার দিগীন্দ্রের মনস্কামনা সম্পূর্ণ সিদ্ধ হয়, অর্থাৎ যে হিরেটার প্রতি তার এত ভালোবাসা সেটা সর্বদা কাছে কাছে থাকে, অথচ কারুর সন্দেহ হয় না। যেদিক থেকেই দেখো, সমস্ত যুক্তি অনুমান ওই পুতুলটার দিকেই নির্দেশ করছে। তাই আমার নিঃসংশয় ধারণা হয়েছিল যে হিরেটা আর কোথাও থাকতে পারে না। আজ ঠিক করে বেরিয়েছিলাম যে পুতুলটা চুরি করবই, কিন্তু বুড়োর কাছে ঠকে গেলুম। শুধু তাই নয়, বুড়ো আমার মনের ভাব বুঝে বিদ্রুপ করে পুতুলটা আমায় দান করে দিলে। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে বুড়ো 1 নম্বর। নোটের ওপর আমার থিয়েটারটাই ভেস্তে গেল। এখন আবার আমায় গোড়া থেকে শুরু করতে হবে। আমি বলিলাম, কিন্তু সময়ও তো আর নেই, মাঝে মাত্র 1 দিন। ব্যোমকেশ পুতুলটার নিচে পেন্সিল দিয়া ক্ষুদ্র অক্ষরে নিজের নামের আদ্য অক্ষরটা লিখিতে লিখিতে বলিল, মাত্র 1 দিন, বোধহয় প্রতিজ্ঞা রক্ষা হলো না। এদিকে কুমার বাহাদুরও এসে হানা দিয়ে বসে আছেন। না, বুড়ো সব দিক দিয়ে হাস্যস্পদ করে দিলে। লাভের মধ্যে দেখছি কেবল এই পুতুলটা। মুখের একটা ভঙ্গি করিয়া ব্যোমকেশ মূর্তিটা টেবিলের ওপর রাখিয়া দিল। তারপর বুকে ঘাড় গুঁজিয়া নীরবে বসিয়া রহিল। বৈকালে নিয়ম মতো স্যার দিগীন্দ্রের বাড়িতে গেলাম। শুনিলাম কর্তা এইমাত্র বাইরে গিয়াছেন। ব্যোমকেশ তখন নতুন পথ ধরিল। আমাকে সরিয়া যাইতে ইঙ্গিত করিয়া উজরে সিং থাপার সহিত ভাব জমাইবার চেষ্টা আরম্ভ করিল। আমি একাকী বাগানে বেড়াইতে লাগিলাম। ব্যোমকেশ ও উজরে সিং বারান্দার 2 টুলে বসিয়া অমায়িকভাবে আলাপ করিতেছে। মাঝে মাঝে চোখে পড়িতে লাগিল। ব্যোমকেশ ইচ্ছা করিলে খুব সহজে মানুষের মন ও বিশ্বাস জয় করিয়া লইতে পারিত, কিন্তু উজরে সিং থাপার পাহাড়ি হৃদয় গলাইয়া তাহার পেট হইতে কথা বাহির করিতে পারিবে কিনা এ বিষয়ে আমার মনে সন্দেহ জাগিতে লাগিল। ঘণ্টা 2 পরে আবার যখন দুজনে পথে বাহির হইলাম, তখন ব্যোমকেশ বলিল, কিছুই হলো না। উজরে সিং লোকটি হয় নিরেট বোকা, নয় আমার চেয়েও বুদ্ধিমান। বাসায় ফিরিয়া আসিলে চাকর খবর দিল একটি লোক দেখা করিতে আসিয়াছিল। আমাদের আশায় 1/2 ঘণ্টা অপেক্ষা করিয়া আবার আসিবে বলিয়া চলিয়া গিয়াছে। ব্যোমকেশ ক্লান্তভাবে বলিল, ও কুমার বাহাদুরের পেয়াদা। এই ব্যর্থ ঘোরাঘুরি ও অন্বেষণে আমি পরিশ্রান্ত হইয়া পড়িয়াছিলাম। বলিলাম, আর কেন ব্যোমকেশ, ছেড়ে দাও না। এই যাত্রায় কিছু হলো না। কুমার সাহেবকেও জবাব দিয়ে দাও, মিছে তাকে সংশয়ের মধ্যে রেখে কোনো লাভ নেই। টেবিলের সম্মুখে বসিয়া নটরাজ মূর্তিটা উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে দেখিতে ম্রিয়মাণ কণ্ঠে ব্যোমকেশ বলিল, দেখি কালকের দিনটা তো এখনো হাতে আছে। যদি কাল সমস্ত দিনে কিছু না করতে পারি। তাহার মুখের কথা শেষ হইল না। চোখ তুলিয়া দেখি তাহার মুখ উত্তেজনায় লাল হইয়া উঠিয়াছে।
সে নিষ্পলক বিস্ফারিত দৃষ্টিতে নটরাজ মূর্তিটার দিকে তাকাইয়া আছে। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কি হলো? ব্যোমকেশ কম্পিত হস্তে মূর্তিটা আমার চোখের সম্মুখে ধরিয়া বলিল, দেখো দেখো, নেই। মনে আছে আজ সকালে পেন্সিল দিয়ে পুতুলটার নিচে একটা ব অক্ষর লিখেছিলুম, সে অক্ষরটা তো নেই এখন। দেখিলাম সত্যি অক্ষরটা নাই, কিন্তু সেই জন্য এত বিচলিত হইবার কি আছে? পেন্সিলের লেখা মুছিয়া যাইতেই পারে। ব্যোমকেশ বলিল, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? হঠাৎ সে হো হো করিয়া হাসিয়া উঠিল। বুড়ো কি ধাপ্পাই দিয়েছে, একেবারে উল্লুক বানিয়ে ছেড়ে দিয়েছে হে। যা হোক, বাঘেরও ঘোগ আছে। পুটিরাম। বৃত্ত পুটিরাম আসিলে ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আচ্ছা, যে লোকটি আজ এসেছিল তাকে কোথায় বসিয়েছিলে? আগে এই ঘরেই বাবু। তুমি বরাবর এ ঘরে ছিলে? আগে হ্যাঁ, তবে মাঝে তিনি এক গ্লাস জল চাইলেন, তাই। আচ্ছা, যাও। ব্যোমকেশ কিছুক্ষণ নিঃশব্দে বসিয়া হাসিতে লাগিল। তারপর উঠিয়া পাশের ঘরে যাইতে যাইতে বলিল, তুমি শুনে হয়তো আশ্চর্য হবে, হিরেটা আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত ঠিক ঠিক এই টেবিলের ওপরই রাখা ছিল। আমি অবাক হইয়া তাকাইয়া রহিলাম। বলে কি, হঠাৎ মাথা খারাপ হইয়া গেল নাকি? পাশের ঘর হইতে ব্যোমকেশ ফোন করিতেছে শুনিতে পাইলাম। কুমার ত্রিদিবেন্দ্র? হ্যাঁ, আমি ব্যোমকেশ। কাল বেলা 10টার মধ্যে পাবেন। আপনার স্পেশাল ট্রেন যেন ঠিক থাকে। পাওয়া মাত্র রওনা হবেন। না, এখানে থাকা বোধ হয় নিরাপদ হবে না। আচ্ছা আচ্ছা, ওসব কথা পরে হবে। আর ভুলবেন না 10:30টার মধ্যে কলকাতা ছাড়া যায়। আচ্ছা, আপনার কিছু করে কাজ নেই, স্পেশাল ট্রেনের বন্দোবস্ত আমি করে রাখবো। কাউকে কিছু বলবেন না যেন। না, আপনার সেক্রেটারি কেউ না। আচ্ছা, নমস্কার। তারপর হ্যাটকোট পরিয়া বোধ করি স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করিতে বাহির হইল। ফিরতে রাত হবে, তুমি শুয়ে পড়ো। আমাকে শুধু এইটুকু বলিয়া গেল। রাত্রে ব্যোমকেশ যখন ফিরিল জানিতে পারি নাই। সকালে 8:30টার সময় যথারীতি দুজনে বাহির হইলাম। বাহির হইবার সময় দেখিলাম নটরাজ মূর্তিটা যথাস্থানে নাই। সেদিকে ব্যোমকেশের দৃষ্টি আকর্ষণ করাতে সে বলিল, আছে, সেটাকে সরিয়ে রেখেছি। স্যার দিগীন্দ্র তাহার বসিবার ঘরেই ছিলেন। আমাদের দেখিয়া বলিলেন, তোমাদের দৈনিক আক্রমণ আমার গা সওয়া হয়ে গেছে। এমনকি যতক্ষণ তোমরা আসনি কেমন একটু ফাঁকা ফাঁকা ঠেকছিল। ব্যোমকেশ বিনীতভাবে বলিল, হ্যাঁ, আপনার ওপর অনেক জুলুম করেছি, কিন্তু আর করব না, এই কথাটাই আজ জানাতে এলুম। জয় পরাজয় এক পক্ষের তো আছেই, সেজন্য দুঃখ করা মূঢ়তা। কাল থেকে আর আমাদের দেখতে পাবেন না। আপনি অবশ্য জানেন যে আপনার ভাইপো এখানে গ্র্যান্ড হোটেলে এসে আছেন। তাকে কাল একরকম জানিয়েই দিয়েছি যে তার এখানে থেকে আর কোনো লাভ নেই। আজ তাকে শেষ জবাব দিয়ে যাব। স্যার দিগীন্দ্র কিছুক্ষণ কুঞ্চিত চক্ষে ব্যোমকেশকে নিরীক্ষণ করিলেন। ক্রমে তাহার মুখে সেই বুলডগ হাসি ফুটিয়া উঠিল। বলিলেন, তোমার সুবুদ্ধি হয়েছে দেখে খুশি হলাম। আর খোকাকে বলো বৃথা চেষ্টা করে যেন সময় নষ্ট না করে। আচ্ছা, বলবো। টেবিলের ওপর আরেকটি নটরাজ মূর্তি রাখা হইয়াছে দেখিয়া সেটা তুলিয়া লইয়া ব্যোমকেশ বলিল, এই যে আর একটা তৈরি করেছেন দেখছি। আপনার উপহারটি আমি যত্ন করে রেখেছি। শুধু সৌন্দর্যের জন্য নয়, আপনার স্মৃতিচিহ্ন হিসাবেও আমার কাছে তার দাম অনেক। কিন্তু যদি কখনো দৈবাত ভেঙে যায় আর একটা পাবো কি? স্যার দিগীন্দ্র প্রসন্নভাবে বলিলেন, বেশ, যদি ভেঙে যায় আর একটা পাবে। আমার বাড়িতে ঢুকে তোমার শিল্পকলার প্রতি অনুরাগ জন্মেছে, এটাও তো কম লাভ নয়। গভীর বিনয় সহকারে ব্যোমকেশ বলিল, হ্যাঁ, আগে এতদিন আমার মনের ওদিকটা একেবারে পর্দা ঢাকা ছিল, কিন্তু এই কদিন আপনার সংসর্গে এসে ললিত কলার রস পেতে আরম্ভ করেছি। বুঝেছি ওর মধ্যে কি অমূল্য রত্ন লুকিয়ে আছে। ওই ছবিখানাও আমার বড় ভালো লাগে। ওটা কি আপনারই আঁকা?
স্যার দিগিন্দ্রের পশ্চাতে দেয়ালের গায়ে একটা সুন্দর নিসর্গ দৃশ্যের ছবি টাঙানো ছিল। ব্যোমকেশ অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। মুহূর্তের জন্য স্যার দিগিন্দ্র ঘাড় ফিরাইলেন। সেই ক্ষণিক অবকাশে ব্যোমকেশ এক অদ্ভুত হাতের কসরত দেখাইল। টিকটিকি যেমন করিয়া শিকার ধরে তেমনিভাবে তাহার একটা হাত টেবিলের ওপর হইতে নটরাজ মূর্তি তুলিয়া লইয়া পকেটে পুরিল এবং অন্য হাতটা সঙ্গে সঙ্গে আর একটা নটরাজ মূর্তি তাহার স্থানে বসাইয়া দিল। স্যার দিগিন্দ্র যখন আবার সম্মুখে ফিরিলেন তখন ব্যোমকেশ পূর্ববৎ মুগ্ধভাবে দেয়ালের ছবিটার দিকে চাহিয়া আছে। আমার বুকের ভিতরটা এমন অসম্ভব রকম ধরফর করিতে লাগিল যে স্যার দিগিন্দ্র যখন সহজ কণ্ঠে বলিলেন, হ্যাঁ, ওটা তো আমারই আঁকা, তখন কথাগুলি আমার কানে অত্যন্ত অস্পষ্ট ও দুরাগত বলিয়া মনে হইল। ভাগ্যে সে সময় তিনি আমার মুখের প্রতি দৃষ্টিপাত করেন নাই, নতুবা ব্যোমকেশের হাতের কসরত হয়তো আমার মুখের উদ্বেগ হইতেই ধরা পড়িয়া যাইত। ব্যোমকেশ ধীরে সুস্থে উঠিয়া বলিল, এখন তাহলে আসি। আপনার সংসর্গে এসে আমার লাভই হয়েছে, এ কথা আমি কখনো ভুলব না। আশা করি আপনিও আমাদের ভুলতে পারবেন না। যদি কখনো দরকার হয় মনে রাখবেন, আমি একজন সত্যান্বেষী। সত্যের অনুসন্ধান করাই আমার পেশা। চলো অজিত। আচ্ছা, চললুম তবে, নমস্কার। দরজার নিকট হইতে একবার ফিরিয়া দেখিলাম স্যার দিগিন্দ্র ভ্রুকুটি করিয়া সন্দেহপ্রখর দৃষ্টিতে আমাদের দিকে চাহিয়া আছেন, যেন ব্যোমকেশের কথার কোনো একটা অতি গূঢ় ইঙ্গিত বুঝি বুঝি করিয়াও বুঝিতে পারিতেছেন না। বাড়ির বাহিরে আসিতেই একটা খালি ট্যাক্সি পাওয়া গেল। তাহাতে চড়িয়া বসিয়া ব্যোমকেশ হুকুম দিল, গ্র্যান্ড হোটেল। আমি তাহার হাত চাপিয়া ধরিয়া বলিলাম, ব্যোমকেশ, এসব কি কাণ্ড? ব্যোমকেশ হাসিয়া বলিল, এখনো বুঝতে পারছো না? এই আশ্চর্য। আমি যে অনুমান করেছিলুম হিরেটা নটরাজের মধ্যে আছে তা ঠিকই আন্দাজ করেছিলুম। বুড়ো বুঝতে পেরে আমাকে ধোঁকা দেবার জন্য পুতুলটা আমাকে দিয়ে দিয়েছিল। তারপর আর একটা ঠিক ওই রকম মূর্তি তৈরি করে কাল সন্ধ্যাবেলা গিয়ে আসলটার সঙ্গে বদল করে এনেছিল। যদি এই অস্পষ্ট ব অক্ষরটি লেখা না থাকতো তাহলে আমি জানতেও পারতুম না। বলিয়া পুতুলটি উল্টাইয়া দেখাইল। দেখিলাম পেন্সিলে লেখা অক্ষরটি বিদ্যমান রহিয়াছে। আজ প্রথমে গিয়েই বুড়োর টেবিল থেকে নটরাজটি উল্টে দেখলুম। আমার সেই ব মার্কা নটরাজ। অন্য মূর্তিটা পকেটেই ছিল, ব্যাস। তারপর হাত সাফাই তো দেখতেই পেলে। আমি রুদ্ধশ্বাসে বলিলাম, তুমি ঠিক জানো হিরেটা ওর মধ্যেই আছে? হ্যাঁ, ঠিক জানি, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি না থাকে? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করিয়া রহিল, শেষে বলিল, তাহলে বুঝবে পৃথিবীতে সত্য বলে কোনো জিনিস নেই। শাস্ত্রের অনুমান খণ্ডটা একেবারে মিথ্যা। গ্র্যান্ড হোটেলে কুমার ত্রিদিবেন্দ্র একটা আস্ত সুইট ভাড়া করিয়াছিলেন। আমরা তাহার বসিবার ঘরে পদার্পণ করিতে তিনি 2 হাত বাড়াইয়া ছুটিয়া আসিলেন। কি কি হলো ব্যোমকেশবাবু? ব্যোমকেশ নিঃশব্দে নটরাজ মূর্তিটা টেবিলের ওপর রাখিয়া তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। হতবুদ্ধিভাবে কুমার বাহাদুর বলিলেন, এটা তো দেখছি কাকার নটরাজ, কিন্তু আমার সীমন্ত হীরা ওর মধ্যে? হ্যাঁ, ওরই মধ্যে। কিন্তু আপনার যাবার বন্দোবস্ত সব ঠিক আছে তো? 10:30টার সময় আপনার স্পেশাল ছাড়বে। কুমার বাহাদুর অস্থির হইয়া বলিলেন, কিন্তু আমি যে কিছু বুঝতে পারছি না। ওর মধ্যে আমার সীমন্ত হীরা আছে? কি বলছেন? বিশ্বাস হচ্ছে না? বেশ, পরীক্ষা করে দেখুন। একটা পাথরের কাগজ চাপা তুলিয়া লইয়া ব্যোমকেশ মূর্তিটার ওপর সজোরে আঘাত করিতেই সেটা বহু খণ্ডে চূর্ণ হইয়া গেল। এই নিন আপনার সীমান্ত হীরা। ব্যোমকেশ হীরাটা তুলিয়া ধরিল। তাহার গায়ে তখনও প্লাস্টার জুড়িয়া আছে, কিন্তু বুঝিতে বিলম্ব হইল না যে ওটা সত্যই হীরা বটে। কুমার বাহাদুর ব্যোমকেশের হাত হইতে হীরাটা প্রায় কাড়িয়া লইলেন। কিছুক্ষণ একাগ্র নির্নিমেষ দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া থাকিয়া মহল্লাসে বলিয়া উঠিলেন, হ্যাঁ হ্যাঁ, এই আমার সীমান্ত হীরা। এই যে এর ভেতর থেকে একটা নীল আলো ঠিকরে বেরোচ্ছে। ব্যোমকেশবাবু, আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। কিছু বলতে হবে না, আপাতত যত শীঘ্র পারেন বেরিয়ে পড়ুন। খুড়োমশাই যদি ইতিমধ্যে জানতে পারেন তাহলে আবার হীরা হারাতে কতক্ষণ?
না না, আমি এক্ষুনি বেরোচ্ছি, কিন্তু আপনার... সে পরে হবেক্ষণ, নিরাপদে বাড়ি পৌঁছে তার ব্যবস্থা করবেন। কুমার বাহাদুরকে স্টেশনে রওনা করিয়া দিয়া আমরা বাসায় ফিরিলাম। আরাম কেদারায় অঙ্গ ছড়াইয়া দিয়া ব্যোমকেশ পরম সার্থকতার হাসি হাসিয়া বলিল, আমি শুধু ভাবছি বুড়ো যখন জানতে পারবে তখন কি করবে। দিন কয়েক পরে কুমার বাহাদুরের নিকট হইতে একখানি ইনশিওর করা খাম আসিল। চিঠির সঙ্গে একখানি চেক পিন দিয়া আঁটা। চেকে অঙ্কের হিসাবটা দেখিয়া চক্ষু ঝলসিয়া গেল। পত্রখানি এইরূপ: প্রিয় ব্যোমকেশবাবু, আমার চিরন্তন কৃতজ্ঞতার চিহ্ন স্বরূপ যাহা পাঠাইলাম, জানি আপনার প্রতিভার তাহা যোগ্য নয়, তবু আশা করি আপনার অমনোনীত হইবে না। ভবিষ্যতে আপনার সহিত সাক্ষাতের প্রত্যাশায় রহিলাম। এবার যখন কলকাতায় যাইব, আপনার মুখে সমস্ত বিবরণ শুনিব। অজিতবাবুকেও আমার ধন্যবাদ জানাইবেন। তিনি সাহিত্যিক, সুতরাং টাকার কথা তুলিয়া তাহার সারস্বত সাধনার অমর্যাদা করিতে চাই না, কিন্তু যদি তিনি নাম ধাম বদল করিয়া এই হীরা হরণের গল্পটা লিখিতে পারেন, তাহা হইলে আমার কোনো আপত্তি নাই জানিবেন। শ্রদ্ধা ও নমস্কার গ্রহণ করিবেন। ইতি প্রতিভামুগ্ধ শ্রী ত্রিদেবেন্দ্র নারায়ণ রায়। শেষ হলো আজকের গল্প সীমান্ত হীরা। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী।